এনপিএর এনপিএর সাথে শুরু থেকে আছি, কেন্দ্রীয় পরিষদের সদস্য। তো এই মিটিংটা নিয়ে তো তন্ময় এবং মাহাতাব বলছেনই। আমি জাস্ট এখানে আরেকটু ইন্ট্রোডিউস করতে চাই হলো এনপিএর মানে প্রথম কেন্দ্রীয় পরিষদের পরেই ওই মানে প্রথম কেন্দ্রীয় পরিষদের মিটিং এর পরেই শিক্ষা ও স্বাস্থ্য সেল এইটা নামে আসলে একটা সেল তৈরি করা হয়েছিল। আহ, সেই সেল, বুঝতে পারতেছেন, শিক্ষা আর স্বাস্থ্য দুটো একসাথে আর কি এখন পর্যন্ত আছে, এটা হয়তো পরে আলাদা হইতে পারে। তো সেই সেলের এইখানে যে ইসি মেম্বার নাফিসা রায়হানা, উনি এখানে আছেন। আর একজন হলো সেলের মূল দায়িত্বের কামরুজ্জামান সংসদ। ওনার ওনারও থাকার কথা ছিল, কিন্তু বিশেষ ব্যস্ততার কারণে থাকতে পারেন নাই। তো আহ, এই সেলে আসলে তো এখনো মানে আমাদের এখানকার অনেকেই আসলে যুক্ত হয় নাই। তো সেটা আসলে সেলটা আহ, মানে ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটা আসলে বাইরে একটু নিয়ে এসে একটা মানে আহ, সবাই মানে নতুন মেম্বাররা যা কিভাবে যুক্ত করা যায় আর কি, সেটার একটা উদ্যোগ নেওয়া হবে কয়েকদিনের মধ্যেই। তো আমার মনে হয় এইটুকুই। আর মানে আজকের মিটিং এর উদ্দেশ্য যেটা বলা হয়েছে সেটা আর রিপিট করতেছি না। আমার মনে হয় শেষ দিকে একটু কিছু টাইম রাখা দরকার, যে আসলে আমরা ওয়েবিনারটা কবে করতে পারি। এবং এটা আসলে এখন পর্যন্ত যেহেতু 7টা দেশের 7জনের নাম পাওয়া গেছে, একসাথে 7টা দেশ করব নাকি দুই ভাগে, আবার টাইম জোনেরও কিছু বিষয় আছে আর কি। দুইটা ওয়েবিনার, এবং সেটা আসলে কোথা থেকে লাইভ হতে পারে, এই টেকনিক্যাল আলাপগুলো আমরা শেষে যদি 15-20 মিনিট আমরা রাখতে পারি সেটা হতে পারে। তো আমি ওই যে নাফিসা রায়হানাকে একটু আহ, অল্প কয়েক মিনিটে যদি একটু সেও ইয়েটা মানে এই শিক্ষা ও স্বাস্থ্য সেল সম্পর্কে যদি একটু করে ইন্ট্রোডিউস করে, আমি সেটা আহ্বান জানাবো আর কি। নাফিসাপা, একটু যদি আনমিউট করে। জি। সরি, ধন্যবাদ। মানে আমি এই মোমেন্টে ভিডিও অন করতে পারছি না, একটু পরে করব। আচ্ছা, আমি নাফিসা রায়হানা। আম, মানে হচ্ছে এনপি এর যখন আসলে সেলগুলার মানে দায়িত্ব আসলে বন্টন করা হচ্ছিল, মানে আমি নিজে থেকে স্বপ্রণোদিত হয়ে আসলে এই সেলে যুক্ত হই। কিন্তু আহ আমরা আসলে খুব বেশি পরিমাণে কাজ এখন আগাতে পারি নাই আমি বলবো। তবে আমার মনে হয় যে আমরা যদি, মানে শান্ত ভাই যেটা বললেন, যে এখানে যদি আরো সকলে যুক্ত হয়, কারণ সকলের অনেক ধরনের আসলে আইডিয়া আছে কিভাবে কাজ করা যেতে পারে, এই দিকটা কিভাবে মানে এগিয়ে নেওয়া যেতে পারে। তো সেই বিষয়টা আসলে আমাদের ওখানে ওই দিক থেকে কাজ করা দরকার বলে আমি মনে করি। তবে মানে আমি আর বেশি কথা বাড়াবো না। মানে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ নাফিসাপা। আমি এবার একটু সংক্ষেপে আমার পরিচয়টা দিই। আমার নাম মাহতাব উদ্দিন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক, আম, সহকারী অধ্যাপক। জয়েন করেছি 2016 সালে, পাশ করেছি 2014 শেষে। সিপিতে ছিলাম কিছুদিন, তারপর সানেমে আহ, গবেষণা সহযোগী হিসেবে কাজ করেছিলাম 1 বছর। তারপর 2016-তে জয়েন করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনার পর 2021 সালে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে যুক্তরাজ্যে এসেছি পিএইচডি করতে। আমার গবেষণার মূল বিষয় দারিদ্র্য, ইনইকুয়ালিটি, বৈষম্য, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, রেমিটেন্সেস, ইন্টারন্যাশনাল ট্রেড, এবং মূলত মানব সম্পদের উপর আমার বেশ কিছু গবেষণার কাজ আছে, কয়েকটা পাবলিকেশন আছে। আম, এবং আজকে যা কথা বলছি এর এর মধ্যে আম, মূলত আমাদের বাংলাদেশের যে আমরা এখন যে দুরবস্থা যেটা দেখতে পাচ্ছি, এই দুরবস্থার একটা বড় কারণ আমরা আমাদের মানব সম্পদের পেছনে, শিক্ষা এবং স্বাস্থ্য এটা একসাথে রাখার একটা বড় যৌক্তিকতা আছে, আমরা আমাদের মানব সম্পদের পেছনে খরচ করি নাই। তো উইদাউট এনি ফার্দার অ্যাডিউ, লেট মি স্টার্ট মাই প্রেজেন্টেশন। আমার প্রেজেন্টেশনের জন্য আমি 10 থেকে 15 মিনিট সময় দেবো। তো আমি একটু শুরুতে একটু বলি যে আমি কি করতে যাচ্ছি। আমি আমাদের যে, লেট মি শেয়ার মাই স্ক্রিন ফার্স্ট। আমি আমার জাস্ট স্ক্রিনটা শেয়ার করি। সুতরাং আমি চেষ্টা করব আমার প্রেজেন্টেশনটা 15 মিনিটের রাখার, কিন্তু আমি একটা ট্রিগার অংশ রেখেছি। তো মানে এই জিনিসটাকে কেন আমাদের এই শিক্ষা ব্যবস্থার উপরে জোর দেওয়া প্রয়োজন সেটা বলার জন্য আমার আগের যে কিছু কাজ আছে সেখান থেকে ছোটখাটো কয়েকটা জিনিস আমি আহ উল্লেখ করতে চাই আহ এই জায়গায়। তো
এনিওয়ে আমার আপনার সবার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। তন্ময়দা, শান্ত ভাই এবং ওনাদের সাথে আমাদের প্রায় কথা হয়েছে। সুতরাং আজকে আমাদের যে এই প্রেজেন্টেশন আমি বানিয়েছি এটা খুবই ড্রাফট। আপনাদের যদি কোনো রকমের কোনো কমেন্টস থাকে আমাকে জানাবেন। আর যেহেতু আমি শিক্ষক মানুষ, গত 10 বছর ধরে শিক্ষকতাতেই আছে, কথা বলতে বলতে অনেক সময় যেটা হয়, শিক্ষকতায় থাকলে অনেক সময় কথা ফ্লোরে অনেক মানে বেশি কথা চলে আসে। সুতরাং যদি কোনো জায়গায় মনে হয় যে কোনো একটা কথা অস্পষ্ট হয়ে যাচ্ছে, দয়া করে হ্যান্ড রেজ করবেন। যদি কোনো জায়গায় মনে হয় যে কোনো একটা জায়গায় প্রশ্ন আছে, যে কোনো সময় আমাকে থামাবেন। ওকে, সো আমাদের উদ্দেশ্য পরিষ্কার। আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা বলছি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা জোর দেওয়া প্রয়োজন। এবং শিক্ষা ব্যবস্থায় এই জোর দেওয়ার জন্য আমাদের উন্নত যেই বিশ্ব শব্দটা ঠিক আমি ব্যবহার করতে চাই না, কিন্তু যেই দেশগুলোতে তার শিক্ষা ব্যবস্থায় বড় রকমের পরিবর্তন এনেছে, বা যেই ভালো আমরা বলতে পারি যে তাদের ভালো দিকগুলি আছে, সেখান থেকে আমাদের শেখার মতো অনেক কিছু আছে। আজকের যে ড্রাফট প্রেজেন্টেশনটা আমি বানিয়েছি, এই ড্রাফট প্রেজেন্টেশন হচ্ছে ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থার উপরে। সো যুক্তরাজ্য, আমরা যেটা ইউকে বলি, ইউকে তে 4টা দেশ আছে। এর মধ্যে একটা হচ্ছে ইংল্যান্ড, একটা হচ্ছে স্কটল্যান্ড, একটা ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড। তো 4টা দেশের শিক্ষা ব্যবস্থা মোটামুটি একই রকম হলেও পার্থক্য আছে। আমি যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থাটা নিয়ে। তো আম, একটা শর্ট ভাবে যদি বলি কি কি দেখাতে চাই, তার মধ্যে একটা হচ্ছে মূলত শিক্ষার যে দর্শন, এই বাংলাদেশ ও ইংল্যান্ডের যে পার্থক্যটা আছে শিক্ষার দর্শনের ক্ষেত্রে, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। আবার শিক্ষার স্তর এবং কারিকুলাম গুলি নিয়ে একটু কথা বলবো, কিভাবে করে মূল্যায়ন হয়, মানদণ্ডগুলি কিরকম ভাবে আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা অর্থনীতি এবং অবকাঠামো, যে কতটুকু খরচ করা হয়, সুযোগ সুবিধা কেমন আছে, সেটা নিয়ে কথা বলবো। শিক্ষক শিক্ষাঙ্গন, এবং এখানে যেই শিক্ষা ব্যবস্থায় জীবনমুখী যে একটা ধারা, এই শিক্ষার মূলের মধ্যে গেঁথে দেওয়া আছে, সেটা নিয়ে আমরা বলবো। কিছু তুলনামূলক বিশ্লেষণ করে আমি আমাদের করণীয়তে যাব। সেইটা করার আগে আমি 3 থেকে 4 মিনিট, খুব বেশিক্ষণ না, এটা আমি নিতে চাই ট্রিগার প্রেজেন্টেশন হিসেবে। ট্রিগার প্রেজেন্টেশন বলার কারণ হচ্ছে আমাদের এই জায়গাটা বোঝা দরকার যে বাংলাদেশের আমরা যে অবস্থাটা দেখছি এটা স্বাভাবিক না। আমাদের শিক্ষা খাতে আমাদের যে অবস্থাটা, এটা অস্বাভাবিক অবস্থা। এটা অস্বাভাবিক, শুধু অস্বাভাবিক, এটা অস্বাভাবিক রকমের খারাপ অবস্থা। কেন? কারণ বাংলাদেশের জনসংখ্যার আকার অনুসারে বাংলাদেশ পৃথিবীতে 7ম সর্ববৃহৎ কান্ট্রি। আমরা আয়তনের দিক থেকে 90তম হলেও জনসংখ্যার আকারে আমরা বিশাল বড় একটা দেশ। এবং এই এত বড় একটা সংখ্যক দেশে আমরা যারা অর্থনীতিতে আছি, আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। 2035-40 সালের পর থেকে বাংলাদেশের, আমাদের যারা এখন আমরা যারা কর্মঠ মধ্য বয়সের কাছাকাছি 28 থেকে 35 বছর মধ্যে আছে, এই জনসংখ্যাটা আজকে থেকে 15 বছর পরে বার্ধক্যের দিকে চলে যাবেন। যখন একটা জনসংখ্যার বড় অংশ বার্ধক্যে চলে যায়, তখন সেই জনসংখ্যার বিপুল পরিমাণ খরচ হয়েছে ওয়েলফেয়ারের পিছনে। সেই জায়গা থেকে একটা দেশকে যদি সঠিক পথে রাখতে হয়, তাহলে সবচেয়ে বেশি বিনিয়োগ করতে হয় যখন তারা ইয়াং, মানে এখন এরকম সময়। এবং আমরা একটা কথা সবসময় বলি, আমরা আমাদের গত 15 থেকে 20 বছর আমরা উই লস্ট ইট কমপ্লিটলি, আমরা শিক্ষা খাতে খরচ করিনি। এটা দেখানোর জন্যই আপনাদেরকে প্রথম গ্রাফটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে পার্সেন্টেজ অফ জিডিপি, যেটা আমরা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করি। পৃথিবীর একদম তলানি যে দেশটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ। এবং আর কোন দেশ, এটা হচ্ছে এটা 4 কোয়াড্রেন্ট ডায়াগ্রাম, একদম সিম্পল একটা জিনিস। এই যে লাল লাল রঙের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2000 সালের বৈশ্বিক গড়। বিশ্বের প্রত্যেকটা দেশ কত পার্সেন্ট খরচ করছে, হুইচ ইজ अराउंड 4 পয়েন্ট সামথিং। আর এটা হচ্ছে 2021 সালের বৈশ্বিক গড়। তো বাংলাদেশ 2000 সালেও একদম শেষের দিকে ছিল, এবং 2021 সালেও দেখেন একদম শেষের দিকে। পার্সেন্টেজ অফ জিডিপি আমরা যতটুকু খরচ করি আমাদের শিক্ষার পেছনে, ভিয়েতনাম বলেন ইন্ডিয়া বলেন, তাদের সবারই উপরের দিকে। যেমন ইউকেটা হচ্ছে এখানে, যেহেতু ইউকের কথা আমি আজকে বলছি, ওরা প্রায় 4 to 5% মতো তারা খরচ করে তাদের এর পিছনে। কিন্তু এখন কথা হতে পারে, তো এখানে তো অনেক উন্নয়নশীল, যেমন ইন্ডিয়া তো একটা উন্নয়নশীল দেশ, এবং এখানে আরো অনেক উন্নয়নশীল দেশ আছে, কিন্তু তারা কিন্তু তাদের শিক্ষার বরাদ্দটা জিডিপির অনুপাতে একটা বড় অংশ তারা রেখেছে। অন্তত পক্ষে উপরের দিকে উঠেছে। 2000 সালে যদি পেছনে থাকে, 2021-এর দিকে তারা চেষ্টা করেছে উপরের দিকে।
এই যে মাঝখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলি ফিটেড লাইন। তো এই ফিটেড লাইনের উপরে থাকা মানে হচ্ছে আপনি 2000 সালের তুলনায় আপনি উপর দিয়ে গেছেন, নিচে থাকা মানে হচ্ছে আসলে আপনি খারাপ দিয়ে গেছেন। আমাদের তাই হচ্ছে। আমরা 2000 সালে জিডিপিতে প্রায় যা খরচ করতাম, 2021 এসে আমাদের শিক্ষায় খরচের হার জিডিপি অনুপাতে প্রায় 0.7% পরিমাণ কমেছে। দ্বিতীয় জিনিসটা যেটা, এটাকে হচ্ছে কম্পালসারি এডুকেশন ডিউরেশন। বাংলাদেশের এগেইন দেখেন আমাদের বাংলাদেশের অবস্থান, এখানেও কম্পালসারি এডুকেশন আমরা যেই 5 বছর রেখে দিয়েছিলাম সেটা এখনো 5 বছরই রয়ে গেছে 2023 সালে। অন্য সব দেশ, ভিয়েতনাম 2000 সালে তাদের কিন্তু 5 বছর ছিল বাংলাদেশের মতো, 2023 সালে এসে তারা এটাকে করেছে 10 বছর। মানে ন্যূনতম 10 বছরের আগে কোনো বাচ্চা যদি স্কুলে না যায়, এটা তার প্যারেন্টসদের জন্য আইনত দণ্ডনীয় অপরাধ। তার প্যারেন্টসরা এটা করতে পারবে না। প্রত্যেকটা বাচ্চা 10 বছর পরিমাণ তাকে স্কুলে যেতেই হবে, এবং এটা রাষ্ট্র থেকে এটা ফ্রি করে দেওয়া। তাদের এই এই শিক্ষার জন্য কিন্তু কোনো রকমের কোনো খরচ করতে হয় না। আর ইউকের ক্ষেত্রে যদি যেই যে কম্পারিজনটা নিয়ে এসেছিলাম, সেই কম্পারিজন থেকে বলতে পারি যে ইউকের ক্ষেত্রে এটা 12 বছর। যে কোনো বাচ্চা তাদেরকে ক্লাস 12 পর্যন্ত পাশ করতেই হবে, ক্লাস 10 পর্যন্ত। এই এই আলোচনা আমি একটু পরে করবো যে কাঠামোটা কিরকম। কিন্তু মোটা দাগে যেটা, সেটা হচ্ছে বিশ্বের বেশিরভাগ দেশ তারা কিন্তু উপরের দিকে উঠেছে। হাতে গোনা, একদম হাতে গোনা কয়েকটা দেশ আছে যাদের এই শিক্ষার বাধ্যতামূলক শিক্ষার বয়সটা তারা বাড়ায়নি। এবং বাংলাদেশে এটা খুবই আনফর্চুনেট, এটা খুবই দ্রুত চেঞ্জ হওয়া উচিত। আমাদের বাধ্যতামূলক যে শিক্ষার যে ডিউরেশনটা আছে, এটা বাড়িয়ে অ্যাট লিস্ট 10 থেকে 12 বছর, মানে যেটাকে বলা যেতে পারে আমাদের ক্লাস 10 পর্যন্ত হওয়ার পরে এটা ভোকেশনাল বা এরকম। এরপরে যেই ইয়াটা আছে সেটা হচ্ছে আমাদের, সরি আমার ছেলেটা আসছে, একটা সেকেন্ড। ওকে, সরি, অ্যাপোলজিস। এটা আমার ছেলে, ওর নতুন বই এসছে, ওর বই নেওয়ার জন্য এখানে এসেছিল। হু লেট দ্য গডস আউট, বাচ্চাদের বই। ও ক্লাস 4-এ পড়ে, সুতরাং ওর অভিজ্ঞতা একটু শেয়ার করবো একটু পরে। তো যেটা বলছিলাম যে আম, আহ, এবং তৃতীয় যে জিনিসটা আমি বলার জন্য বলছিলাম সেটা হচ্ছে ট্রেইন টিচার্স ইন প্রাইমারি। মানে প্রথমটা তো আমরা বুঝতে পারলাম যে আমাদের শিক্ষায় বরাদ্দ কম হচ্ছে, আমাদের বাধ্যতামূলক শিক্ষার বয়স কম। আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ট্রেইনড টিচার্স ইন প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন। দেখেন এখানে আমরা পিছনে। আমাদের যেই এটা হচ্ছে লাল দাগগুলি হচ্ছে গড়, হ্যাঁ, 2000 থেকে 2005 সালের মধ্যে যেসব দেশের গড় ছিল সেটা প্রায় 80% তাদের প্রাইমারি স্কুল টিচাররা তারা হচ্ছেন ট্রেইনড। এটা হচ্ছে 2018 থেকে 23 সালের গড়। আমরা দুটো খাতেই এই দুই লাইনের নিচে, অর্থাৎ আমরা আমাদের উন্নতি বৈশ্বিক গড়ের কাছাকাছি আমরা যেতে পারি নাই। নেপাল 2004 থেকে 5 সালে ছিল 33%, অনলি 33% অফ দ্য টিচার্স ওয়ার ট্রেইন। এখন এটা 90%। নেপালের যে এখন যে নতুন প্রধানমন্ত্রী হলেন 35 বছরের যে ছেলেটা, এই এরকম চেঞ্জ কিন্তু হুট করে হয় না। এর পেছনে কারণ আছে যে তারা কিন্তু শিক্ষার পেছনে বড় রকমের, আপনারা যদি নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি কেউ যদি গিয়ে থাকেন, আপনি দেখবেন তাদের স্কুলে তাদের ইউনিভার্সিটির যে ক্লাসরুমের অবস্থা। আনফর্চুনেটলি আমি আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমি এরকম কিছু কিছু ক্লাসরুম আমি এরকম ভালো পাইনি। যাই হোক, সেই আলাপ পরে। পরেরটুকু বলি, এর পরেরটা হচ্ছে ট্রেন টিচার্স ইন সেকেন্ডারি এডুকেশন। এখানেও আমরা একদম তলারির দিকে। আমাদের only 60 to 70% of the teachers they are trained. এবং শেষ দুটো গ্রাফ, এই গ্রাফটা একটু যদিও মনে হচ্ছে অত ক্লিয়ার না, কিন্তু এখানেও যেটা আমাদের এডুকেশনাল অ্যাটেনমেন্ট অ্যাটলিস্ট কমপ্লিটেড আপার সেকেন্ডারি, সেই জায়গা থেকে আমরা পৃথিবীর প্রায় শেষের দিকে বলতে পারি। কারণ আমরা ওই এটা হচ্ছে মেলদের জন্য, আর পরের গ্রাফটা যেটা দেখাবো সেটা ফিমেলদের জন্য। সো মোটা দাগে যদি আমরা বলতে চাই, তাহলে পৃথিবীতে এরকম কম লেভেলের এডুকেশন নিয়ে সামনের দিকে এগোনো সম্ভব না। আমরা যদি বাংলাদেশকে পরিবর্তন করার কথা বলি, আমরা যদি বলি যে হ্যাঁ বাংলাদেশকে পরিবর্তন করতে হবে, সেই পরিবর্তনটা আসলে এখন থেকেই শুরু হতে হবে। আজকে থেকে 10 বছর পরে যদি আমরা পরিবর্তন করি, শুরুতেই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা আমি যেটা বললাম, সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমাদের দেশকে বহু পিছনে নিয়ে যাবে। সুতরাং এটাকে বলতে পারেন আমাদের আমাদের মূল যেই অনুপ্রেরণা, যে কেন আমাদের এই আলাপটা যেটা আমরা আজ করছি, যে শিক্ষা খাতে
বড় রকম একটা পরিবর্তন দরকার। আধুনিক যে দেশগুলি আছে, বা আধুনিক বলা ঠিক হচ্ছে না, যে দেশগুলি আছে যারা তাদের মানব সম্পদের উপর বড় রকমের পরিবর্তন করেছে, তারা কিভাবে করেছেন, তাদের পরিবর্তনগুলি কিভাবে আছে, সেখান থেকে যদি আমরা কিছুটা করতে পারি। তো এটা ছিল আমার ট্রিগার মঞ্চ, এটা আমার মূল প্রেজেন্টেশন না। ওকে, তো আমার মূল প্রেজেন্টেশন শুরু হচ্ছে এখন। তো আমাদের ইংল্যান্ডের শিক্ষার যে দর্শন বা যেই আম, মূল যেই অ্যাপ্রোচ, সেটার সাথে বাংলাদেশের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এই এই শিক্ষার যেই যে মূল যে দর্শনের জায়গাটা। ওকে, আপনারা যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে প্লিজ জানাবেন আমাকে। তো মূল পার্থক্যের জায়গাটা হচ্ছে দর্শনের জায়গাটা, ফিলোসফিতে। ইংল্যান্ডের যেটা বলছিলাম যে আমার ছেলে, ও তো এখানে ক্লাস 4-এ যাচ্ছে, এবং এইখানে ওদের স্কুলে ওরা যখন শেখাচ্ছে, সে শেখানোর পেছনে যেমন ওদের আর্টস অ্যান্ড ক্রাফটস বলে একটা সেশন হয়, সেখানে ওদের ওই মাটি কাদা দিয়ে কিছু একটু বানাতে বলে, ডিজাইন অ্যান্ড ক্রাফটিং করতে বলে। ওদেরকে যখন সায়েন্সের কোনো কিছু করতে হচ্ছে, ওদেরকে যেমন সাপ সরাসরি ক্লাসের মধ্যে নিয়ে এসছে, যে দেখো এটা হচ্ছে সরীসৃপ, সাপ ধরো, মানে হার্মলেস সাপ যেগুলি আছে আর কি, যেগুলো কিছু করে না, বা ওই ব্যাং ট্যাং যেগুলি আছে, বলেছে যে দেখো এটা হচ্ছে অ্যাম্ফিবিয়ান্স, বা এটা হচ্ছে এটা। তো যেটা হয় যে এটাকে সামনাসামনি ওদেরকে শেখানো, এবং যেটা হচ্ছে আহ, আহ, মূল জোরটা যেখানে দেওয়া হয় সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং সমস্যার সমাধানের উপরে। ওদের ক্লাসে ওদেরকে প্রেজেন্টেশন দিতে হয়, ক্লাস 4 একটা বাচ্চা, কিন্তু ওদেরকে হয়তো পড়াচ্ছে যে পোলার বেয়ারদের উপর কিছু একটা পড়াচ্ছে, বা ক্লাইমেট চেঞ্জের উপর কিছু একটা পড়াচ্ছে, ওদেরকে ক্লাসের সামনে গিয়ে সেটা প্রেজেন্ট করতে হয়। তো এই যে প্রেজেন্টেশন করাটা বা যে এটা কিছু চিন্তা করা, বন্ধুরা 3-4 জন মিলে একটা ছোট একটা গ্রুপ করে ফেলে, সেই গ্রুপের উপর বেস করে একটা কিছু প্রেজেন্ট করে। এবং এর পাশাপাশি এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা অ্যাপ্লিকেশন বেসড। যা কিছু করাচ্ছে সেটার সেটার প্রায়োগিক দিকটা আছে। এবং যেটা আরেকটা সেটা হচ্ছে এখানে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাটা। সে শিক্ষার মধ্যে আন্তরিকতা আছে। আম, সবাই যে খুব অসাধারণ পড়ান তা কিন্তু না। হ্যাঁ, কিন্তু কিন্তু এই জায়গাটায় আন্তরিকতাটা আছে, যে যারা পড়াচ্ছেন, আপনি যদি তাদের সাথে কথা বলেন, তাহলে দেখবেন তাদের মধ্যে একটা দায়বদ্ধতা আছে। যে শিক্ষক যিনি পড়াচ্ছেন, তার মধ্যে ওই দায়বদ্ধতা আছে যে আমাকে এটা দিতে হবে। সে একজন শিশু, তার শিশুর সাথে আমার শিশুর মতো আলোচনা করতে হবে। বেদ দিয়ে বাড়ির কথা এখানে কেউ চিন্তাও করতে পারে না। যে যদি কোনো শিক্ষক সেটা করে থাকেন, করার চেষ্টাও করেন, তার পুরো ক্যারিয়ার সেখানে বাতিল হয়ে যাবে। এখানে শাস্তির ব্যবস্থা আছে, কিন্তু সেই শাস্তিগুলি হচ্ছে অন্যরকম আর কি, সেটা হয়তো আমরা একটু পরে কথা বলতে পারি। বাংলাদেশের সাথে আর যেই জায়গায় একটা বড় পার্থক্য হচ্ছে, আমাদের গ্রুপে যে আলোচনা হচ্ছিল সেখানে বাংলাদেশে ঐতিহাসিক ভাবে আমরা মুখস্থ বিদ্যা এবং পরীক্ষা কেন্দ্রিক আমরা আলোচনা করি। আমাদের পরীক্ষায় যে প্রশ্ন আসবে ছেলেপেলে সেটাই পড়াশোনা করে। আমার ভার্সিটিতে আমি দেখেছি যারা বাচ্চারা যখন পড়াশোনা করে পরীক্ষার আগে যেই যেই প্রশ্ন গত বছর এসেছে সেগুলি বাদ দিয়ে তার আগের বছরের প্রশ্নগুলি পড়ে, কারণ হচ্ছে গত বছর প্রশ্ন এই বছর আসবে না। সুতরাং ওই যে শেখার মূল উদ্দেশ্য, যে আমাকে এটার মূলত বুঝতে হবে যে এই এই পুরো ঘটনাটা কি, এর ভিতরে যেতে হবে, জ্ঞান অর্জন করা, সেখানে আমরা যেতে পারি না। এবং পরীক্ষাগুলি আমাদের নেয় হয় এই কারণে যে জাস্ট পাশ করার জন্য, কিন্তু শেখার জায়গাটা আমাদের থাকে না। শিক্ষার স্তর নিয়ে যদি বলি, এখানে আহ 4টা থেকে 5টা ক্যাটাগরি আছে। প্রথমত হচ্ছে আর্লি ইয়ার্স, এটা নার্সারি এবং রিসেপশন, এগুলি একদম প্লে গ্রুপ। এখানে পড়াশোনা নাই বলতে গেলে, জাস্ট পড়াশোনা শেখা, এবিসিডি শেখাচ্ছে, হাতে লেখা শেখাচ্ছে। কিন্তু বাচ্চারা পুরোটা সময় আসলে খেলার মধ্যে থাকে, অনেক বেশি পরিমাণ আহ মানে কনসেন্ট্রেশনটা থাকে মূলত খেলার মাধ্যমে। স্কুলে যাওয়াটাকে এনজয় করা, মানে একটা বাচ্চা বাসা থেকে স্কুলে যাবে, এখন স্কুলে যেতে সে আনন্দ বোধ করবে, অ্যাকাস্টমড হবে, স্কুলের কালচারটা শিখবে। যে আচ্ছা, স্কুলে গিয়ে আমি গ্রিলে উঠতে পারবো না, বা স্কুলে গিয়ে আমি টেবিলের উপরে বসতে পারবো না, বা আমি নাক ফুটতে পারবো না, বা আমি যেখানে সেখানে থুতু ফেলতে পারবো না, বা আমার জুতোটা আমি কিন্তু একটু গুছিয়ে রাখতে হবে, বাট স্কুল থেকে আসার আগে আমার টেবিলটা গুছিয়ে রাখতে হবে। তো এই জিনিসগুলি, বা আমি যখন কথা বলছি, কথা বলার সময় আমাকে পোলাইটলি বলতে হবে, আমার পার্সোনাল স্পেস। এই এই জিনিসটা যেমন আমার ছেলের ও যখন নার্সারি এখানে যাচ্ছে,
ওদের স্কুলে প্রথম যে জিনিসটা করলো, ওদেরকে একটা হুলা হুপের মতো, আমার ছেলে তো বাংলাদেশ থেকে এসে প্রথমে, যখন নার্সারি থেকে যখন গেল প্রথমে, তো ও তো পার্সোনাল স্পেস জিনিসটা বোঝে না। তো ওদের স্কুলে যেটা করেছে সেটা হচ্ছে ওদের সবাইকে একটা হুলা হুপের মতো দিয়েছে। হুলা হুপ মানে হচ্ছে ওই যে বৃত্তাকারের মতো, যেটা কি কোমরে নিয়ে নাড়ায় আর কি সামথিং। তো যেটা দিয়ে বলেছে সেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে তোমার পার্সোনাল স্পেস, তোমার অনুমতি ছাড়া আর কেউ এখানে আসতে পারবে না, তুমিও আরেকজন অনুমতি ছাড়া এই স্পেসের মধ্যে যেতে পারবে না। তো বাট খুবই নাইস ওয়েতে, খুবই সুন্দরভাবে বোঝানো হয়েছে যে কোনটা ভালো টাচ, কোনটা খারাপ টাচ, কোনটা আহ, মানে কনসেন্টের ব্যাপারটা, যে তোমার কোনো বন্ধুর থেকে তোমার যে শারীরিক যে জায়গাটা আছে, তোমাকে আগে কনসেন্ট নিতে হবে। মানে ইভেন যেই আহ, বা যেটাকে বলা যেতে পারে, আহ, বলা যেতে পারে পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন একটা কিছু চাওয়ার সময় তাদেরকে যে ম্যাজিক ওয়ার্ডসটা ইউজ করতে হবে। আমি অনেক দিন বুঝতাম না আসলে এটাকে কেন ম্যাজিক ওয়ার্ডস বলে, যে প্লিজ এন্ড থ্যাংক ইউ কেন বলা হয়। পরে এখানে দেখলাম সেটা হচ্ছে আপনি ম্যাজিক ওয়ার্ডস বলার কারণ হচ্ছে এটা দিলে কাজটা হয়। মানে আপনি যদি কাউকে সুন্দর নাইসলি বলেন, প্লিজ করে বলেন, তাহলে সে কাজটা করবে। এবং আমার ছেলে, এই এই বাংলাদেশে আমরা যে কোনো ধমক দিয়ে কথা বলার একটা টেন্ডেন্সি আছে, এখানে এই জিনিসটা পুরোপুরি এরকম হচ্ছে যে প্লিজ বলে, কুড ইউ প্লিজ, বা একটু নাইস ওয়েতে অনুরোধ করে করা, যেটা বাচ্চাদেরকে শুরু থেকে শেখানো, সেই জিনিসগুলো এরা আর্লি ইয়ার্সে করে। প্রাইমারিতে দুটো আছে, KS1 এবং KS2। এটাকে বলে কি স্টেজ 1, কি স্টেজ 2। এখানে মূলত আর্ট, হিস্ট্রি, ভূগোল, ম্যাথের ম্যাথ এগুলি ওদেরকে পড়ায়। এরপরে সেকেন্ডারি স্কুলে এগুলি কি স্টেজ 3 এবং কি স্টেজ 4, যেটা মূলত জিএসসি পরীক্ষার মাধ্যমে এটা, এবং হচ্ছে এ লেভেলের মাধ্যমে, ও লেভেল থেকে এ লেভেলে যখন যাচ্ছে। আর এরপরে হচ্ছে 16 থেকে 18 বছর ওদের এ লেভেল বা বিটেক, এটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন, আমাদের ভোকেশনালের মতো। আর এরপর হচ্ছে উচ্চশিক্ষা। এই 18 বছর পর্যন্ত শিক্ষা ব্যবস্থা এখানে হচ্ছে কাইন্ড অফ ম্যান্ডেটরি। তো আমাদের এই আহ, এখানে যে ভর্তি প্রক্রিয়া যেটা আছে, প্রাইমারিতে কোন রকম কোনো ভর্তি প্রক্রিয়া নাই। এখানে মূল এই মূল ভর্তি প্রক্রিয়াটা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া বেসড, যে একটা বাচ্চা যেখানে থাকছে সেখান থেকে তার স্কুলটা কত দূরে, তাকে একটা পোস্ট কোডের মধ্যে থাকতে হয়। অর্থাৎ আমার যেমন থানা, বাংলাদেশে যেটা আমরা থানা বা ইউনিয়ন বলি বা মহল্লা বলি, যে ওই মহল্লার মধ্যে থাকবে, তার সবার আগে রাইট হচ্ছে ওই স্কুলে ভর্তি হওয়ার। যদি ফুলফিল না হয় তখন দূরে কেউ এসে সেখানে হয়তো ভর্তি হতে পারবে, বাট ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে থাকতে হয়। আর প্রাইমারি স্কুলে পড়ে ইয়ার 6 পর্যন্ত, এখানে প্রাইমারি স্কুল। ইয়ার 7 থেকে, মানে ক্লাস 7 থেকে ওরা হাই স্কুলে যায়। কিন্তু এই হাই স্কুলগুলি দু রকমের হাই স্কুল আছে। একটা হাই স্কুল মানে একদম সাধারণ হাই স্কুল, যেগুলি নর্মাল সরকারি, সেগুলো। আরেকটা হাই স্কুল আছে, সেটাকে বলা হচ্ছে গ্রামার স্কুল। এবং এরা এই গ্রামার স্কুলগুলি সত্যি খুবই ভালো, মানে এই স্কুলগুলিকে বলতে পারেন বেস্ট অফ দ্য বেস্ট। এখন গ্রামার স্কুলের সাথে অন্য স্কুলের তফাৎ কিন্তু খুব আকাশ পাতাল তা না, কিন্তু গ্রামার স্কুলগুলিতে কনসেন্ট্রেশন অনেক বেশি হয়, তারা খুব অনেক বেশি জোর দেয় কিছু জায়গাতে। তো এই গ্রামার স্কুলে ভর্তি পরীক্ষা হয়, সেখানে 11+ বলে একটা পরীক্ষা হয়, সেই 11+ পরীক্ষা দিয়ে ঢুকতে হয়। আহ, মূল্যায়ন পদ্ধতিতে প্রাইমারি স্কুলে ওদের যেটা হয়, ওদের দেখে হচ্ছে আহ, যে অ্যাসেসমেন্ট গুলি হয়, এই অ্যাসেসমেন্ট গুলি যেমন আমার ছেলের, আমাদের মাঝে মাঝে একটা টেন্ডেন্সি, বাঙালি বাবাদের একটা কাজ করে খুবই টেন্ডেন্সি, সেটা হচ্ছে বাচ্চাকে জিজ্ঞেস করা যে আর কে কি রকম করেছে, তোমার ফ্রেন্ড এরকম কি করেছে, ওরা কেমন করছে। তো আমার ছেলে সবসময় যে উত্তরটা থাকে সেটা হচ্ছে ও জানে না, আসলেই জানে না, কারণ ওদের ক্লাসে কে কি করছে এই জিনিসটা কখনোই মেনশন করে না। অর্থাৎ ওই কম্পিটিশনটা নাই যে আরেকজনের সাথে আমাকে পারতে হবে, করতে হবে, ও পারছে বলে আমাকে এটা একইভাবে করতে হবে, সেই কম্পিটিশন এখানে নাই। কিন্তু যে অ্যাসেসমেন্ট গুলি হয়, যেমন ইংরেজির উপরে অ্যাসেসমেন্ট হয়, ওদের ম্যাথের উপরে অ্যাসেসমেন্ট গুলি হয়, কিন্তু এইগুলি অ্যাসেসমেন্ট আমাদেরকে জানানোর জন্য যে আচ্ছা তোমার ছেলে অ্যাসেসমেন্টে এখানে যে কিছু ক্রাইটেরিয়া থাকে, যে এটা হচ্ছে আহ, বয়স অনুযায়ী যতটুকু দরকার সেই অনুযায়ী হচ্ছে, অথবা তার চেয়ে বেশি অ্যাডভান্স লেভেলে হচ্ছে, অথবা ইমপ্রুভমেন্ট দরকার। কারো ক্ষেত্রে বলে না যে ও পিছিয়ে যাচ্ছে, এই নেগেটিভ ওয়ার্ডটা ইউজ করে না, যে পজিটিভ টোনে বলে যে এখানে ইমপ্রুভমেন্ট, এই জায়গাটা আর একটু ইমপ্রুভমেন্ট দরকার। যেমন আমার ছেলে হাতে লেখা খারাপ, সরি এটা পাবলিক বলা ঠিক হচ্ছে না, সো ওর এই জায়গাটা বলছে যে দেখো তোমার এখানে আরো ইমপ্রুভ করা যাবে। গুড। দেন এরপরে যেটা মূলত যেটা বলছিলাম, যে এখানে মুখস্থ পরীক্ষার বদলে অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, প্রজেক্টের মাধ্যমে মূল্যায়ন করা হয়।
ওদেরকে গল্প লিখতে দিচ্ছে বা ইয়ে করতে দিচ্ছে। পাবলিক বনাম প্রাইভেট স্কুল, এটা নিয়ে আমাদের একটা বিশাল বড় ডিবেট হয়েছিল আমাদের গ্রুপে। তো এখানে বেশিরভাগ বাচ্চা কাচ্চা, 93% বাচ্চা কাচ্চা সরকারি স্কুলগুলোতেই পড়ে। আর অন্য যে 7%, 5 থেকে 7% বাচ্চা, খুবই কম, বিশাল ধনী লোকের বাচ্চা কাছে যারা, তারা যায় এই প্রাইভেট স্কুলগুলোতে। একটা স্কুলের বেতন 20,000 পাউন্ড থেকে শুরু, প্রায় 40,000, 60,000, 80,000 পাউন্ডও আছে। এবং এই স্কুলগুলি অসম্ভব রকমের ব্যয়বহুল। তাদের বোর্ডিং আছে নিজেদের, ক্লাস সাইজ গুলি খুবই ছোট, খুব ভালো। কিন্তু এইসব স্কুলগুলোতে যায় হচ্ছে বিলিয়নের যারা আছে তাদের ছেলে পেলে, বা আপার ক্লাস সোসাইটির যারা আছে তারা। স্কুলের কোয়ালিটি যে খুব একটা পার্থক্য হয় তা কিন্তু না। শুধু স্টেট স্কুলের সাথে এই ইন্ডিপেন্ডেন্ট স্কুলগুলোর যে আকাশ পাতাল তফাৎ আছে সেটা না। এখানে একটা আমরা বলতে পারি যে ক্লাস ডিভাইড এই জায়গাটায় বড় আরো বেশি কাজ করে। বাট স্টেট স্কুল, বেশিরভাগ স্কুলের একটা মিনিমাম যে যেটাকে বলা হয় যে কোয়ালিটি, এটা এনশিওর করতে হয়। তো এইখান থেকে একটু পরে পরে যে অংশটা বলতে পারি, পড়াশোনার খরচ। স্টেট স্কুল যেগুলি আছে, প্রাইমারি, সেকেন্ডারি বা হাই স্কুল যেগুলি আছে, এগুলি সম্পূর্ণ ফ্রি। যে কারণে লেখা ভিসা স্টেটাসের উপর নির্ভরশীল। কেউ যদি আম, পড়তে আসে শুধুমাত্র মানে এই ছোট বয়সে, তাহলে তাকে হয়তো পে করতে হতে পারে। বাট যেমন আমার ছেলে হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসা, ওর এখানে কোনো রকম কোনো পেমেন্ট করতে হচ্ছে না। অলরেডি বলেছি যে প্রাইভেট স্কুলে এটা খরচ অনেক বেশি পরিমাণে, এখানে বোর্ডিং এর খরচটা পর্যন্ত আছে। ইউনিভার্সিটিতে খরচটা একটা ক্যাপ আছে, আপার ক্যাপ আছে 9,250 পাউন্ড। আর ইন্টারন্যাশনাল যারা, তাদের ক্ষেত্রে এটা 15 থেকে 30,000 পাউন্ড। কিন্তু লোকাল যারা, তাদের জন্য যে খরচটা, এই খরচটা সরকার থেকে লোন হিসেবে দেওয়ার ব্যবস্থা আছে। সুতরাং খুব যে বড় প্রেশার পড়ে তাদের উপরে, সেটা আহ, সেটা না। আমেরিকার খরচটা কিন্তু অনেক বেশি এই তুলনায়। বাট অন্যান্য ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এই খরচটা, এই বিশ্ববিদ্যালয়ের খরচটা অনেক বেশি। ইউরোপের বেশি অনেক দেশেই কিন্তু নর্ডিক কান্ট্রি গুলোতে এটা ফ্রি, কমপ্লিটলি ফ্রি। এটা ইংল্যান্ডও ফ্রি ছিল আহ, আহ, যতদিন পরবর্তীতে ওই মার্গারেট থ্যাচারের পরবর্তী গভর্নমেন্ট মিড 80s আসার পরে তারা এটা আস্তে আস্তে করে অবলম্বন করা শুরু করে। বাট 1950 থেকে পরবর্তী প্রায় 20-30 বছর এটা পুরোপুরি ফ্রি ছিল ইউনিভার্সিটি এডুকেশন। মান রক্ষার ক্ষেত্রে বলতে পারি যে আমাদের ইংল্যান্ডে আহ, যে স্কুলগুলি, তারা কি ভালো মতো পড়াচ্ছে কিনা এটা দেখার জন্য ওদের একটা অফিস আছে, যেটাকে বলে হচ্ছে অফস্টেট, অফিস ফর স্ট্যান্ডার্ডস ইন এডুকেশন। এটা একটা সরকারি সংস্থা, এটা নিয়মিত স্কুল পরিদর্শন করে, প্রায় প্রতি বছরই কোনো না কোনো স্কুলে যাচ্ছে, আগে থেকেই জানিয়েই যায়। তারা বাচ্চাদের স্কুলগুলিকে দেখে, বাচ্চারা গিয়ে ঠিক মতো পড়তে পারছে কিনা, তাদের ম্যাথের ক্যাপাসিটি ঠিক মতো হচ্ছে কিনা, এই অনুযায়ী তারা ইমপ্রুভ করছে কিনা, স্কুলে বাচ্চাদের হাইজিন ঠিক আছে কিনা, বাচ্চাদের যে খাওয়ার জায়গাগুলি আছে সেই খাওয়ার জায়গাগুলি ঠিক আছে কিনা। এখানে বাচ্চাদের খাওয়া ফ্রি, ক্লাস 2 পর্যন্ত স্কুলগুলো থেকে ফ্রি মিল দেওয়া হয়। এবং সেটাও এই সবকিছু দেখে তারা এগুলিকে বলে আউটস্ট্যান্ডিং, গুড, রিকোয়ার্স ইমপ্রুভমেন্ট এবং ইনঅ্যাডিকুয়েট। এইসব স্কুল ইনঅ্যাডিকুয়েট হয়, এইসব স্কুল ফান্ডিং পাওয়া বন্ধ হয়ে যায় বা এটা বন্ধ হয়ে যায়। বেশিরভাগ স্কুল হচ্ছে গুড, মানে ভালো কাজ। আউটস্ট্যান্ডিং স্কুল আছে, অনেকগুলি আছে, কিন্তু আউটস্ট্যান্ডিং এর তুলনায় ম্যাক্সিমাম স্কুলগুলি হচ্ছে হয় ভালো অথবা আউটস্ট্যান্ডিং। বাট রিকোয়ার্স ইমপ্রুভমেন্ট বা এই ধরনের যেই ধরনের ইয়াটা আছে, সেটা সেই স্কুলগুলোকে সরকার থেকে একটা সময় দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে ট্রেনিং দেওয়া হয়, হেডমাস্টারদেরকে বা অন্যদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা হয় যে তোমার এই জায়গায় ইমপ্রুভমেন্ট লাগবে। এই পুরো জিনিসটা আসলে চেঞ্জ হয়েছে 1988 সালে, ওরা যখন ওদের এডুকেশন রিফর্ম অ্যাক্ট করেছে, ওরা লিগ টেবল প্রকাশের মাধ্যমে এই জবাবদিহিতা এবং প্রতিযোগিতা বৃদ্ধি করেছে। বাট এটা মূলত অ্যাটলি বলে একজন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় একজন সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, সেকেন্ড ওয়ার পরপরই তার একটা রিপোর্ট ছিল, সেটার উপর বেস করে আসলে পুরো এডুকেশন সেক্টর ইউকেতে রিফর্ম করা হয়। আহ, নিয়োগের জায়গাটা যাই, তারপর আমি হয়তো এই কারিকুলাম নিয়ে আমি কথা বলছি। এখানে নিয়োগের ক্ষেত্রে স্নাতকের পরে 1 বছর মেয়াদী একটা কোর্স করে তারপরে এটা কোয়ালিফাইড টিচার স্টেটাস পাওয়ার পরে এখানে নিয়োগ হয়। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে একটা অসম্ভব বাজেট ডিসিশন যেটা নেওয়া হয়েছিল খুব সম্ভবত 2009 বা 10-এর দিকে, সেটা হচ্ছে এসএসসি পাস করলেই প্রাইমারি স্কুলে টিচার হিসেবে নিয়োগের একটা সুযোগ দেওয়া হয়েছিল। এটা বাংলাদেশ ঠিক করেনি। এটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত ছিল।
আমাদের শিক্ষা ব্যবস্থাতে শিক্ষকের মান নিয়ন্ত্রণ করা অবশ্যই খুবই বড় রকমের দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে পিএইচডি প্রায় বাধ্যতামূলক। প্রায় বলার কারণ হচ্ছে কিছু কিছু শিক্ষক আছেন যারা পিএইচডি ছাড়া, কিন্তু তাদের প্রমোশন হয় না। তারা শুধুমাত্র আন্ডার গ্রেড লেভেলে পড়াতে পারে। অর্থাৎ কেউ যদি পিএইচডি থাকে, সে ডক্টরাল স্টুডেন্টে পড়াতে পারবে, সে মাস্টার্স লেভেলে পড়াতে পারবে, কিন্তু সে কিন্তু যেহেতু সে অনলি মাস্টার্স পাস, সে তার লেভেলে পড়াতে পারে, তার থেকে এক গ্রেড নিজে সে পড়াতে পারে। যেমন সে হয়তো আন্ডার গ্রেড স্টুডেন্টদের পড়াতে পারবে। এরকম হাতে গোনা কয়েকজন আছেন যাদেরকে ফুল টাইম টিচিং আর কি, যাদের লোডটা নেওয়া হয়। কিন্তু বেশিরভাগ প্রায় সবাই হচ্ছে খুব ভালো জায়গা থেকে পিএইচডি করে আসা। শিক্ষক প্রমোশনের সময় 4টি বিষয় দেখা হয়, শুধুমাত্র শিক্ষকতা না, শিক্ষকতার পাশাপাশি তারা তারা যে গবেষণা করছেন সেই গবেষণার ইম্প্যাক্ট কেমন হচ্ছে, তারা কত টাকা গ্রান্ট হিসেবে নিয়ে আসতে পারছেন। মানে ইউনিভার্সিটিতে যদি কেউ এনাফ পরিমাণ গ্রান্ট নিয়ে আসতে না পারে, তার প্রফেসর লেভেল পর্যন্ত সে প্রমোশন পায় না। সে তার গবেষণার মান কেমন, সে কোথায় পাবলিকেশন করছে, এই 4টি বিষয়ই প্রমোশনের ক্ষেত্রে ইউনিভার্সিটি দেখা হয়। আর পেশাগত উন্নয়নের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতেই প্রতি বছর ট্রেনিং হয়। যেমন আমি যখন এখানে পড়ানো শুরু করেছি, আমাকে এক গাদা ট্রেনিং এর উপর ভেতর দিয়ে যেতে হয়েছে। আমি ক্লাসে কি বলতে পারবো, কি বলতে পারবো না, কোন অংশটা ফায়ার অ্যালার্ম বাজলে আমাকে কি করতে হবে, কিছু কিছু জায়গা যে খুবই সেন্সিটিভ কিছু জায়গা আছে, সেই সব জায়গায় আমরা কি করতে পারবো, কি করতে পারবো না, এই পুরো বিষয়ের উপর একটা বড় রকমের একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে যাওয়ার পরে, অনলাইনে ট্রেনিং এর পরে, সেটা যাওয়ার পরে, সেটা পাশ করার পরেই ওই এখানে যে পড়ানো অনুমতি আর কি, সেই পড়ানো অনুমতি মিলেছে আর কি। তো অর্থায়নের দিকে বলতে পারি, এখানে সরকারি অর্থায়ন আর শিক্ষার পেছনে প্রায় জিডিপি 4.1% ওরা খরচ করে, এই গত অর্থ বছর তাই করেছে। এটা প্রায় 122 বিলিয়ন পাউন্ড, which is roughly around $165 বিলিয়ন। এটা অনেক বড় একটা সংখ্যা। কিন্তু যেটা শুরুতে বলছিলাম, যে আমাদের এত খরচ না করলেও অন্তত জিডিপির অনুপাতে যদি আমরা 4 থেকে 5% যদি করতে পারি, সেটাও একটা বড় ইমপ্রুভমেন্ট হবে। সেই আলোচনা একটু পরে আসছি। এই বরাদ্দের বেশিরভাগ অংশই যায় স্কুলের বাজেট হিসেবে, স্কুলের বেতন হিসেবে, বা বাচ্চাদের যে মিড ডে মিল যেটা দেওয়া হচ্ছে, ক্লাস 2 পর্যন্ত যে ফ্রি খাবারটা দেওয়া হচ্ছে, সেখানে ওদের যে প্লে গ্রাউন্ড করার ক্ষেত্রে, সেই সব জায়গায় অবকাঠামোর বা এইসব জায়গা থেকে বেশিরভাগ স্কুলেই মাঠ আছে, প্রায় সব স্কুলেই মাঠ আছে, ল্যাব আছে, আইটি সুবিধা আছে। এগুলি যদি না থাকে, তারা ওই লোকাল কাউন্সিল থেকে এইসব ব্যাপারে তারা তাদের ফান্ড গুলি পায়। বিশেষ চাহিদা সম্পন্ন যেসব শিশু আছে, স্টুডেন্টস উইথ স্পেশাল নিডস, তাদের জন্য যা যা দরকার, র্যাম্প হলে র্যাম্প, লিফট থাকলে লিফট, স্পেশালাইজ টিচার দরকার হলে স্পেশালাইজ টিচার, মানে সবকিছুই আছে। আর ভবন সংস্কারের ক্ষেত্রেও ওরা একটা বড় ফান্ড রাখে, যেটা ইয়া থেকে দেওয়া হয়, কাউন্সিল থেকে দেওয়া হয়। আমার আর বেশি স্লাইড নাই, আর দুটো স্লাইড আছে এরপরে খুব সম্ভবত। একটা হচ্ছে বাস্তব, শুধু একটু বলে নিই, বাস্তব জীবনের শিক্ষা এবং ছাত্র সংসদের উপরে। একটা হচ্ছে যেটা বলছিলাম শুরুতে, এখানে শিক্ষা ব্যবস্থা হচ্ছে জীবনমুখী। যেমন আমার ছেলে এই বছর যে ক্লাস 4-এ উঠেছে, ওর যেই ওদেরকে এই বছর সাঁতার শিখিয়েছে। তো এখানে কিছুক্ষণ পরপরই সুইমিং পুল আছে, তো ওদের 25 মিটার সাঁতার শেখা হচ্ছে ক্লাস 4 উঠলে, এটা বাধ্যতামূলক বাচ্চাদের জন্য। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশে ডুবে মরার মৃত্যু হার পৃথিবীতে অন্যতম শীর্ষ। সুতরাং এটা আমাদের স্কুলে, বাংলাদেশি স্কুলগুলোতে অবশ্যই বাধ্যতামূলক করা উচিত। এনিওয়ে, যাই হোক, এই পয়েন্টটা হয়তো আমি একটু পরে বলছি। আর এর পাশাপাশি মানসিক স্বাস্থ্য, বুলিং প্রতিরোধ বা আর্থিক সচেতনতা, এইসব নিয়ে ওদেরকে শেখানো হয়। যেটা বলছে নিরাপদ স্পর্শ, সম্মতি, এইসব নিয়ে প্রাইমারি থেকে শেখানো হয় ওদেরকে। এই ক্লাস 4-এ যেমন এখন ওদেরকে শেখানো হচ্ছে বেসিক যে আমাদের মানব শরীর আছে, আমাদের শরীরের গঠন নিয়ে শেখানো হচ্ছে, মানুষের প্রেফারেন্স নিয়ে ওদেরকে শেখানো হচ্ছে, ওদেরকে রোড সেফটি নিয়ে শেখানো হয়, ওদেরকে সপ্তাহে একদিন লাইব্রেরিতে নিয়ে যাওয়া হয়, অথবা একদম প্রতিদিন ওদেরকে বই পড়ার জন্য আলাদা একটা সময় থাকে স্কুলে, ওরা নিজেদের মতো করে বই নিয়ে নিজের মতো রিডিং টাইম তো সেখানে কাটায়। আর ইউনিভার্সিটির ছাত্র সংসদ যেটা আছে, সেই ছাত্র সংসদে একদমই জাতীয় রাজনীতি লেজুর বৃত্তিমুক্ত।
আমি ছাত্র সংসদ এখানকার যে ম্যানচেস্টার স্টুডেন্টস ইউনিয়ন যেটা আছে, যেহেতু পিএইচডি স্টুডেন্ট, সুতরাং আমি স্টুডেন্টস ইউনিয়নের মেম্বার। এবং সেখানে আপনার ওই একটা আমি আমি বেশ কিছু অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি। এবং এখানে কোনো রকমের লেজুর ভিত্তি, কোনো রক্তের গঙ্গায় ভেসে যাবে অন্যায় বা এরকম কোনো রকম কোনো কিছু নাই। কোনো রকমে আমার মনে আছে আমার বসার জায়গা যেটা ছিল কলা ভবনে, বেশিরভাগ এমন দিন আমার খুব কমই গেছে ঢাকা ইউনিভার্সিটিতে যেদিন আমি কাজ করছি আর নিচ থেকে আওয়াজ আসছে না যে আম, রক্তের গঙ্গায় ভেসে অন্যায় বা এরকম কিছু। এটা খুব রেয়ার ঢাকা ইউনিভার্সিটিতে। সো বাট এইখানে এরকম কোনো কিছু নাই। আপনি ইউনিভার্সিটি যখন ঢুকবেন, আপনার ঢুকেই মনে হবে আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন। মানুষজন সুন্দর মতো করে লাইব্রেরিতে যাচ্ছে, পড়াশোনা করছে, লাইব্রেরিতে বেরোয় গল্প গুজব করছে, ইয়ে করছে, কিন্তু হই হুল্লোড়টা নাই। পড়াশোনার পরিবেশটা সব জায়গায় বিরাজ করে। ছাত্র সংসদ যে নির্বাচন হয়, সেই নির্বাচন হয় অনলাইনে। সবার কাছে একটা লিঙ্ক চলে যায়, সেই লিঙ্কে ক্লিক করে সবাই যার যার মতো ভোট দিয়ে দেয়। সব যে যারা যারা ভোটে দাঁড়াচ্ছেন তাদের সবার পরিচয় অনলাইনেই থাকে। এখানে টিচারদের অত সময় নাই যে ছাত্র সংসদের নির্বাচনের দিনে গিয়ে পোলিং এজেন্ট না, ওই বিভিন্ন জায়গা যে আহ, দেখা, এই তোমরা ভোট দিবা না, তোমরা এতক্ষণ এখানে দেখা যাচ্ছে কেন, এইরকম সময় দেওয়ার মতো যে ছাত্র সংসদ নির্বাচনে খরচ করবেন, এই সময়টা এখানে নাই, থাকা উচিত না বলে আমি মনে করি। সো এনিওয়ে, আর যেটা বলছিলাম যে আমাদের আহ, একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি, যেটা জীবনমুখী কারিকুলাম নিয়ে বলছিলাম, তো সেখানে একটা ছোট্ট একটা পয়েন্ট বলে শেষ করি। সেটা হচ্ছে আম, আমার ছেলে ও কয়েকটা ভাষা শেখে। হ্যাঁ, একটা হচ্ছে স্প্যানিশ শেখে, আর হচ্ছে ও জাপানিজ শেখে। তো স্প্যানিশটা মোটামুটি ভালোই পারে, জাপানিজটা শেখা শুরু করছে মাস দেড়েক হলো। তো এখন এই জাপানিজটা যখন শেখা শুরু করেছে গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে, হঠাৎ করে একদিন আমাকে বলছে যে ও আমার পাশে বসে করছে তো বিছানায়, বলছে দিস ইজ সো স্টেরিওটাইপ। এখন আমার ছেলে বয়স 9, ক্লাস 4-এ পড়ে। এখন যখন শুনলাম স্টেরিওটাইপ, আমি খুবই খুবই অবাক হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি স্টেরিওটাইপ মানে কোনটা স্টেরিওটাইপ? বলছে যে বাবা দেখো, এখানে বলছে হি ইজ এ ডক্টর, শি ইজ এ টিচার। আমি বললাম যে তুমি এই স্টেরিওটাইপ শব্দটা কোথায় শিখলা? বলে যে বাবা, এটা আমাদের স্কুলে শিখিয়েছে। যে এই যে সমাজ থেকে এটা চিন্তা করা যে ছেলে হলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, আর মেয়ে মানেই টিচার হবে বা হাউস ওয়াইফ হবে, এটা একটা স্টেরিওটাইপ চিন্তা ভাবনা। এবং এটাই বলছি যে এই এই জিনিসটা আমি তো স্টেরিওটাইপের মানে শিখেছি হচ্ছে বোধহয় এসএসসি পাশ করার পরে। তার আগ পর্যন্ত যে এই যে স্টেরিওটাইপ, যে এটা একটা সমাজের একটা নীতিগত সংজ্ঞার মধ্যে আসে, সেই আলোচনা ছিল না। কিন্তু জীবনমুখী শিক্ষার জন্য এই যে ধ্যান ধারণার, চিন্তার যে পরিবর্তন করা সম্ভব, বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলি দেয়া সম্ভব, এটার জন্য বাজেটের বড় বরাদ্দের দরকার নাই। একটা বড় দরকার হচ্ছে আমাদের ট্রেনিং এর জায়গাটাকে বাড়ানো, যেটা আমরা অলরেডি খরচ করছি। আমাদের দর্শনের জায়গাগুলিতে আমাদের পরিবর্তনের দরকার আছে। কোথায় ভালো, ইংল্যান্ডে যেসব জায়গায় ভালো মনে হয়েছে যে এখানে প্রাইভেট টিউশনে একদমই চাপ নাই। কিছু কিছু জায়গায় ও লেভেল এ লেভেল আগে এখানে বাচ্চা কাচ্চাদের সবাই প্যারেন্টসরা পড়ান। পার্টিকুলারলি আমরা যারা ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, সাউথ এশিয়ান যারা আছে, তারা প্রচন্ড রকমের সেন্সিটিভ তাদের বাচ্চাদের ম্যাথের স্কিলের ব্যাপারে। সুতরাং তারা এই জায়গাটায় প্রাইভেট টিউটর রাখেন। মানসিক স্বাস্থ্য এবং এই জায়গাটায় বাচ্চাদের জন্য বড় রকমের সাপোর্ট আছে, এবং মানদণ্ডের ব্যাপারে বড় রকমের নজরদারি আছে। আকাশ পাতাল তফাৎ হওয়ার চান্স এখানে খুব কম যে একটা স্কুল সে প্রত্যন্ত অঞ্চলে বলে তার কোয়ালিটি খুব খারাপ হবে, এই চান্স খুবই কম। বাংলাদেশে পারিবারিক বন্ধু শিক্ষকদের প্রতি যে সম্মানবোধ আছে, এটা একটা পজিটিভ দিক। আমরা স্বল্প সম্পদে আমাদের শিক্ষার্থীরা যেরকম ভালো করে, আমি তো আমার স্টুডেন্টদেরকে যাদেরকে দেখেছি যারা দেশের বাইরে বিভিন্ন জায়গায় আছে, যে এরকম দুর্দান্ত রকমের রেজাল্ট তারা করছে, এটা একটা অসম্ভব রকমের ভালো দিক। কিন্তু আমাদের হয়তো আমাদের দর্শনের জায়গাটায় চিন্তা করতে হবে। শেষ করার আগে আমার আমার সাজেশন হচ্ছে 5টা। 1 নাম্বার, আমাদের পরীক্ষা কেন্দ্রিক যে পদ্ধতি আছে সেই জায়গায় ধারাবাহিক মূল্যায়নের জিনিসটাকে নিয়ে আসতে হবে। মানে পরীক্ষা না, এটা হবে অ্যাসেসমেন্ট। বাচ্চাদের তারা তাদের ইমপ্রুভমেন্টটা অন দা লেভেল, যেই লেভেল দরকার সেই লেভেলটা তারা মিট করতে পারছে কিনা। যদি না করতে পারে তাহলে চাইল্ড সেন্ট্রিক একটা অ্যাপ্রোচ লাগবে। অর্থাৎ এই বাচ্চাটার হাতের লেখা খারাপ, তার জন্য আমি আলাদা একটা সময় দিব হাতের লেখার জন্য। এই বাচ্চাটার ম্যাথে দুর্বলতা আছে,
তার জন্য আমি সময় দিব হচ্ছে ম্যাথের পিছনে। এই বাচ্চাটার গ্রামার সে দুর্বলতা আছে, তার স্কুলে তার টিচার, তার ওই ক্লাস টিচার, সে জোর দিব হচ্ছে তার গ্রামারের উপরে। অর্থাৎ অ্যাসেসমেন্টটা ধারাবাহিক মূল্যায়নের মধ্যে প্রতি সেমিস্টারে বা প্রতি 3 মাস 4 মাস অন্তর অন্তর এটা হওয়া উচিত। এটা এটা আমার ছেলে স্কুলে আমি এটা ঠিক এইভাবেই দেখেছি। আমাদের একটা শক্তিশালী দুর্নীতি এবং স্বাধীন মনিটরিং সেল প্রয়োজন বাংলাদেশের ক্ষেত্রে, যারা এই প্রতিটা স্কুলের, যে লালমনিরহাটের একটা স্কুল অথবা গাইবান্ধার একটা স্কুল, তার কোয়ালিটি কেন ঢাকার একটা টপ টপ স্কুলের তুলনায় আকাশ পাতাল তফাৎ কেন হবে? এটা হওয়া উচিত না। এটা এটা নৈতিকভাবে বাংলাদেশের সংবিধান অনুসারে যেখানে বলা হয়েছে কোন রকম বৈষম্য হওয়া সম্ভব উচিত হবে না, সেই অনুযায়ী এটা হতে পারে না। সুতরাং এই আমাদের যে আকাশ পাতাল তফাৎ যেটা আছে কয়েকটা স্কুলের সাথে অন্য স্কুলগুলোর, সেটা দূর করার জন্য আমাদের এরকম একটা শক্তিশালী মনিটরিং সেল দরকার। আমাদের ছাত্র সংসদগুলোকে জাতীয় রাজনীতি থেকে সরিয়ে প্রকৃত ও শিক্ষার্থী বান্ধব করা উচিত। এটা হয়তো আমাদেরকে আরো আলোচনার দরকার হতে পারে। আমাদের কারিকুলামে সাঁতার, যৌন শিক্ষা এবং মানসিক স্বাস্থ্যের উপর জোর দেওয়া উচিত। সাঁতারের ক্ষেত্রে একটা প্রশ্ন আসবে, আমাদের বাংলাদেশে তো আমাদের নেই, কিন্তু বাংলাদেশ আসলে সাঁতার বাংলাদেশের মতো এত অ্যাডভান্টেজ খুব কম দেশেই আছে। আমাদের যেই পরিমাণ পুকুর আছে, যেই পরিমাণ খাল নদী নালা আছে, আমাদের সুইমিং পুলের মনে হয় না দরকার আছে। পুকুরে খুব সুন্দর যে সেফটি গিয়ার যেগুলি আছে, প্রত্যেকটা বাচ্চার জন্য যদি একটা লাইফ জ্যাকেট সহ যদি, আর যা যা লাগে সুইমিং এর জন্য, খুব বেশি কিছু তো না, 20টা বাচ্চার জন্য 20টা করে ইকুইপমেন্ট যদি আমরা দিতে পারি, পুকুরেই তাদেরকে সাঁতার শেখানো কিন্তু অসম্ভব কিছু না। আর ঢাকার মতো জায়গা যেখানে আছে সেখানে বড় একটা একটু অসুবিধা হতে পারে, সেখানে হয়তো সুইমিং পুল লাগতে পারে। সেই ক্ষেত্রে বলতে পারি পোর্টেবল সুইমিং পুল এখন খুবই কমন। আমার ছেলে স্কুলে এই এই সেমিস্টারে ওদেরকে যে সাঁতার শেখালো, ওদের পোর্টেবল সুইমিং পুল নিয়ে এসেছিল, মানে একটা সুইমিং টেন্টের মতো সেট আপ করলো সুইমিং পুল, বাচ্চারা সেখানেই শিখেছে। তারপরে সেই সুইমিং শেখা শেষ, তারা এটা নিয়ে আরেক স্কুলে চলে গেছে। তো এটা এটা করা কিন্তু ফিজিবল। আর শিক্ষা খাতে আমাদের বরাদ্দ ইউনেস্কো অনুসারে এটা অবশ্যই 5% হওয়া উচিত। এটা আমাদের বাড়াতে হবে, অবশ্যই বাড়াতে হবে। শিক্ষক নিয়োগ অপখারণের স্বচ্ছতা আনতে হবে এবং শিক্ষকদের যে ট্রেনিং যেটা আছে সেটা আমাদের বাড়াতে হবে। আমি অনেক বেশি সময় নিয়ে নিয়েছি। আমাদের পরবর্তী যখন আমরা সেশন করবো, আমাদের হয়তো সেশনের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে হয়তো আমাদের এই প্রেজেন্টেশনের জন্য একটা বা দুইটা প্রেজেন্টেশন হয়তো একদিনে রাখা সম্ভব হবে। এনিওয়ে, লেট মি স্টপ হিয়ার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আই উইল বি হ্যাপি টু রেসপন্ড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মাহাতো ভাই, খুব চমৎকার একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আমার মনে হয় একটা প্রাথমিক আরো আইডিয়া আমাদের সবারই হলো, এবং আমার ধারণা অনেকগুলো প্রশ্ন হয়তো আসবে এটা নিয়ে। অনেকগুলো প্রসঙ্গ এসছে। আমরা চাইলে এখন একটা প্রশ্নোত্তর পর্ব করতে পারি, বিশেষ করে যেহেতু বাংলাদেশ থেকে জি 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 আপনারও নিজের অভিজ্ঞতা আছে, আপনি বাংলাদেশের প্রাইমারি স্কুল থেকে শুরু করে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা করে এই জায়গায় আসছেন, এবং এখন এটাও এখানকার সিস্টেমও দেখছেন। তো আমি আসলে একটা প্রশ্ন করি শুরুতেই, সেটা হচ্ছে ধরেন যেটা আপনি বলছেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি বাজেটের একটা বিশাল ব্যাপার আছে। এই আলোচনার প্রথমেই আসে বা এই সমালোচনা আসে যে ওদের তো টাকা আছে, আমাদের তো টাকা নাই। আর আমাদের যদি টাকা থেকেও থাকে, সেটাকে ঠিক মতো কাজ করার জন্য যেসব প্রতিষ্ঠান দরকার সেটা নাই। তাহলে এই জায়গা থেকে আমরা কি করে বাংলাদেশের মতো একটা পোস্ট কলোনিয়াল কান্ট্রি, যেখানে গুড গভর্নেন্স নাই, করাপশন আছে, এবং কি বলে একই সাথে ধরেন কোয়ালিটি এডুকেশন নাই, টিচারের ক্যাপাবিলিটি কম আছে, লেবার মার্কেটের মধ্যে মিসম্যাচ আছে, মানুষ পড়াশোনা করছে চাকরি পায় না, এই জায়গা ইংল্যান্ডের কোন কোন জায়গাগুলো বাংলাদেশে আসলে অ্যাডাপ্ট করা যায়? যেটা আপনি লিখেছেন 5% বাজেটের কথা বলেছেন অবশ্য, যে ওটা কিন্তু আমি দেখলাম যে গতকাল আজকে দেখছিলাম তারেক জিয়া বলছেন যে আমরা 5% রাখবো। এটাই কি এনাফ, বা আর কি কি করা যায়, বা সমস্যাগুলো কোথায়? অন্যরা দরদা, জি, আমি কি একটা একটা করে প্রশ্ন উত্তর দেবো নাকি একসাথে কয়েকটা নিয়ে তারপরে? হ্যাঁ হ্যাঁ, একসাথেও প্রশ্ন আমরা নিতে পারি। আমি জাস্ট আমার আচ্ছা, প্রশ্ন করলাম। আমি আমি মনে হয় একটা একটা করে নেই, তাহলে হয়তো সুবিধা হবে আর কি, একটু ফোকাস ওয়েতে বলার জন্য। প্রথমে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা আমাদের আহ, আসলে আমি যেটা বলছিলাম যে আমাদের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ পরিমাণ বরাদ্দ যেটা বেড়েছিল সেটা হচ্ছে 1990 থেকে 91 সালে, যখন খালেদা জিয়া যখন তার প্রথম সরকার গঠন করলেন। সেই সরকার ওনারা এসে ওনারা যে নারী শিক্ষার ক্ষেত্রে আপনার যে এই বরাদ্দটা একটানে বাড়ালো প্রায় 0.75% বা 0.2% মতো, 0.1% মতো
শিক্ষা খাতে বাজেটে বরাদ্দ বেড়েছিল। এবং তারপরে দেখেন কি হয়েছে, আমাদের নারী শিক্ষার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো পরিমাণের এঙ্গেজমেন্ট বেড়েছে প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, এবং নারীর ঝরে পড়া হার এটা কিন্তু অনেক কমেছে। এখন আমাদের বাজেটের অনুপাতে আমরা যখনই বলি বাজেটে, যেমন এই এই গ্রাফটা, যেটা আসলে শুরু করার মূল উদ্দেশ্য যেটা ছিল এই গ্রাফটা দিয়ে, সেটা আমরা পৃথিবীর অন্য অনেক দেশ, তারা যদি 100 টাকা থাকে, তার 100 টাকার মধ্যে সে মানে তার বাজেট তার যদি জিডিপি যদি এরকম 100 টাকার সমান পরিমাণ জিডিপি হয়, সে নিশ্চিত করছে তার জিডিপির অন্তত 5% পরিমাণ, 5 টাকা পরিমাণ সে খরচ করবে হচ্ছে তার শিক্ষার পেছনে। এখন জিডিপি এবং বাজেটের মধ্যে পার্থক্য আছে, তাই না? আমরা তো জানি আমাদের বলা হয় যে আমাদের বাজেটে 20% মতো, আসলে 20% খরচ করা হয় না। এখানে ওই আইসিটি একটা ঢুকিয়ে দিয়ে ওই গোলমাল করে ফেলা হচ্ছে যে আসলে খরচ করা তো 11 থেকে 12% মতো পুরো পুরো শিক্ষা আমাদের বাজেটে। এখন তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমরা আমাদের পুরো শিক্ষা খাতকে এত বেশি অবহেলা করেছি, আমরা শিক্ষকদের বেতন দেই না। ধরেন আমরা যারা ঢাকা ইউনিভার্সিটি যারা টিচার হিসেবে জয়েন করেছি, আমার পড়াশোনা ছিল, জেলা স্কুলে পড়েছি গাজীপুরে, সেখান থেকে নটরডেমে পড়লাম, নটরডেম থেকে এসে ঢাকা ইউনিভার্সিটি পড়লাম ইকোনমিক্স ডিপার্টমেন্টে, 3টা গোল্ড মেডেলও পেলাম। তো ধরেন এখন তারপর চাকরিতে ঢুকলাম কত টাকা বেতনে? 22,000 টাকা। তো উইচ ইজ গুড, খারাপ না মোটামুটি। কিন্তু সেই 22,000 টাকা থেকে এখন কত টাকা এসছে? এখনো 22,000 টাকা। সেই যে 2015 সালে যেই বাজেট হয়েছিল, 2015-16 সালে যখন জয়েন করছে, এখন 10 বছর পরে এসেও সেই জয়নিং এর বেতন কিন্তু সেই 22,400-600 টাকা যেটা ছিল সেটাই। এখন প্রবলেমটা হচ্ছে আপনি যখন এরকম একটা সিস্টেম যখন আমাদের এরকম থাকবে, আমরা কিন্তু যে ভালো মেধাবী থেকে যে ডাকবো, বিদেশ থেকে পিএইচডি করে কোন ছেলেটা বাংলাদেশে গিয়ে মনে করেন টিচিং এ ঢুকবে? আমি এখানে, সরি আমাদের রেকর্ডিং, মানে ধরেন এখানে যারা লেকচার হিসেবে দেয়, তার পার লেকচার হচ্ছে 300 পাউন্ডের উপর সে পাচ্ছে। মানে আমার পুরো বাংলাদেশের এক পাশের বেতনের বেশি হয়ে যাবে হচ্ছে একটা লেকচার দিয়ে। তো কিন্তু তুলনাটা আসলে তো ঠিক ওই জায়গাটা না, তুলনাটা হচ্ছে যে আমরা শিক্ষার পিছনে খরচটা কিছু কিছু জায়গায় আমরা স্ট্রাকচারালি আমরা করছি না। শিক্ষকদের, আমরা প্রাইমারি স্কুল যারা টিচার, তাদেরকে আমরা যে বেতন দিচ্ছি, এই বেতন দিয়ে কি আমরা ভালো শিক্ষক পাবো প্রাইমারি স্কুলে? আমাদের প্রাইমারি স্কুলে, অনেক স্কুলগুলোতে আমাদের বসার উপকরণ নাই, আমাদের বোর্ড নাই। বা সুতরাং এই কিছু কিছু জায়গা আছে যে এই উন্নয়ন যেটা প্রয়োজন, একটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, কিন্তু তার চেয়ে বড় উন্নয়ন যেটা যে জায়গার দরকার, সেটা হচ্ছে শিক্ষার যে মূল উদ্দেশ্য সেটা তৈরি করাতে। শিক্ষকদের ট্রেনিং এ আমাদের আরো বেশি পরিমাণ খরচ করা প্রয়োজন। যেই শিক্ষক যাদের নিয়োগ করা হয়েছে তাদেরকেই ট্রেন আপ করা হোক। তাদের যেসব জায়গায় আমাদের ওই যেসব, যেমন শিক্ষকদের এই ট্রেনিং গুলো, যেমন যেমন খুবই সিম্পল কিছু জিনিস, যেমন এই যে বাচ্চাদেরকে সাঁতার শেখার কথা বললাম, বাংলাদেশে এই এরিয়াটা আপনার একটু যদি পড়ে দেখেন আপনাদের সত্যি খারাপ লাগে। আপনি জাস্ট গুগল করে দেখবেন আপনার যে বাংলাদেশে কি পরিমাণ বাচ্চা ডুবে মারা যাচ্ছে। মানে একটা নদীমাতৃক দেশ, কি পরিমাণ বাচ্চা ডুবে মারা যাচ্ছে। তো এই জিনিসটা রোধ করা কিন্তু খুবই সহজ একটা জিনিস, তাই না? বা কিছু কিছু জায়গায় যে আমাদের রেপের হারটা বাংলাদেশে অসম্ভব রকমের বেশি। কেন বেশি? কারণ আমরা বাচ্চাদের শেখাচ্ছি না, তাদের যৌন শিক্ষা, যৌন সচেতনতা, সেফ টাচ কি, গুড টাচ কি, ব্যাড টাচ কি, এই পুরো বিষয়ের উপর কোনো আলোচনা আমাদের আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা একটা ট্যাবু করে রাখা হয়েছে। তো একটা অংশ এইরকম জিনিসগুলি করতে কিন্তু বড় বাজেট লাগবে না, এখানে লাগবে হচ্ছে দর্শনের পরিবর্তনটা সেখানে লাগবে। তো একটা অংশ পরিবর্তন করতে দর্শনের পরিবর্তন দরকার, আর আরেকটা অংশ যেমন শিক্ষকের বেতন, অবকাঠামো, সেটার জন্য হচ্ছে এই যে বাজেটের যে বড় পরিবর্তন সেটার প্রয়োজন আছে। আই হোপ আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তনুদা, হ্যাঁ, আপনার হ্যাঁ। প্রশ্ন? জি জি। আম, একটা বোধহয় প্রশ্ন দেখতে পাচ্ছি। আম, একটা প্রশ্ন আছে, মাদ্রাসা শিক্ষা ও কারিকুলাম নিয়ে আলোচনা চাই, তারেক ভাই বলেছেন। আহ, এটা নিয়ে হয়তো আমাদের আমাদের একটা সেপারেট আলোচনা করা উচিত। আচ্ছা, আমি একটু একটা জায়গাতে বলি যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আমরা এখন যেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমরা বাংলাদেশে দেখছি, সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা, এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রথম যখন চালু হলো, আপনার ধরেন হারুনুর রশিদের ছেলে যিনি ছিলেন, কৈফম মালিক বোধহয়, সে যখন বাগদাদের দিকে যখন তারা এই পুরো জিনিসটা চালু করে, আরাউন্ড 730 বা 800 সালের দিকে, তখন কিন্তু এইখানে শুধুমাত্র যে তারা যে আরবি পড়তো তা কিন্তু না, তারা পড়তো গ্রিক দর্শন, তারা ম্যাথ পড়তো,
তারা যেমন এই খোয়ারেজমি, সে তো মাদ্রাসার ছাত্র, তাই না? আমরা যে আল জেব্রা বলি, সে আল জেব্রা তো আসলে তার নাম থেকে আসা। তো তো বা অর্থাৎ ওই যখন ইসলামের স্বর্ণযুগের শব্দটা যখন আমরা ব্যবহার করি, যেটা বলা হয় যে এই প্রথম 200-300 বছর, সেই সময় তারা কিন্তু শুধুমাত্র আম, ধর্মের ভেতরে তাদের শিক্ষাটাকে নিয়োজিত রাখেন। এর পাশাপাশি তারা অ্যারিস্টটল পড়েছে, তারা প্লেটো পড়েছে, তারা সক্রেটিস পড়েছে। যে খলিফা মালিকের যে উদাহরণটা বললাম, সে স্বপ্নে পর্যন্ত একদিন দেখেছে যে অ্যারিস্টটল এসে তাকে বলছে যে তার সব লেখা অনুবাদ করার জন্য, এবং সে তখন হুকুম দিল যে সব গ্রিক থেকে সব আরবিকে ট্রান্সফর্ম করা হোক। এনিওয়ে, হোয়াট আই ওয়ান্ট টু সে সেটা হচ্ছে মাদ্রাসায় আমাদের এরকম হোলিস্টিক একটা অ্যাপ্রোচ দরকার, যে শিক্ষা ব্যবস্থায় কারিকুলার মধ্যে মানে এটাকে একটা বড় সংখ্যক বাচ্চারা তো এই অংশে যাচ্ছেন, তাদেরকে এই আধুনিক কারিকুলামের মধ্যে নিয়ে আসতে হবে। তাদেরকে আম, শেখানো, যে গুড টাচ ব্যাড টাচ যেটা আছে এটা নিয়ে আসতে হবে। এই মাদ্রাসায় আমাদের যে পরিমাণ নির্যাতনের খবর আমরা অনেক সময় পাই, এবং যেগুলো অনেক সময় আসেও না খবরের কাগজে, সেটা কিন্তু খুবই অ্যালার্মিং। আমার নিজের চোখে আমি কিছু ঘটনা দেখেছি, আমরা হয়তো আরেকদিন আলোচনা করতে পারি সেটা নিয়ে। কিন্তু এই পুরো জিনিসগুলি, এই পুরো ট্রেনিং প্রসেস বা যা যা আমরা বলছি, এইগুলি এই কারিকুলামের আধুনিকরণ থেকে শুরু করে সবকিছু সেখানে সেখানে হয়তো ধর্মের উপর যেই জোরটা সেখানে আছে সেটা থাকুক, কিন্তু এর পাশাপাশি যে সেখানে ডারউইন পড়ানো হোক, ইভলিউশন থিওরি পড়ানো হোক, বা অন্য যেই আধুনিক যেই চিন্তা ধ্যান ধারণা বা ইয়ে আছে সেটা বিজ্ঞানী হিসেবেই পড়ানো হোক। আহ এরপর আরেকটা কোশ্চেন আহ, আসলে এসছে, আমি ওর জি সাথে জি। একটু যুক্ত করতে চাই। আপনি যে অ্যান্সারটা দিয়েছেন, মানে ইংল্যান্ডে কি আসলে আমাদের দেশে যেরকম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে, ইংল্যান্ডে কি এরকম চার্জ বেসড কোনো ক্যারিকুলাম বা এডুকেশন সিস্টেম আছে? সেটা কি অ্যাপ্রুভড? এবং যদি ক্যারিকুলাম থেকে থাকে, একটা চার্জ কন্ট্রোল ক্যারিকুলাম, আর একটা হচ্ছে যে প্রাইভেট স্কুল যেটা আছে, যেটা আপনি জানিয়েছেন 7% প্রাইভেট স্কুল আছে, তাদের ক্যারিকুলাম কি সরকার কন্ট্রোল করে কিনা, বা সেটা কিভাবে নিয়ন্ত্রণ হয়? দারুণ প্রশ্ন। তো মূলত এখন আমার ধারণা এটা ইংল্যান্ডেও আছে, ইতালিতে আছে, এবং বেশ কিছু আর অন্যান্য দেশেও আছে। সেটা হচ্ছে ইংল্যান্ডে পার্টিকুলারলি দু ধরনের স্কুল আছে যেগুলি বলা যেতে পারে চার্চ অ্যাফিলিয়েটেড। একটা বলছে রোমান ক্যাথলিক, আর একটা বলে হচ্ছে চার্চ অফ ইংল্যান্ড। এখন রোমান ক্যাথলিক এবং চার্চ অফ ইংল্যান্ডের মধ্যে পার্থক্য হচ্ছে, রোমান ক্যাথলিক যেই স্কুলগুলি, এরা এরা কাইন্ড অফ হচ্ছে ক্যাথলিক, তাদের মসজিদ ইয়াটাই হচ্ছে ক্যাথলিক। আর এরপরে আহ এই স্কুলগুলোতে ওদেরকে সানডে প্রেয়ার যেমন করার জন্য ওদেরকে আহ ওদের ব্যবস্থা থাকে। কিন্তু ধর্মীয় শিক্ষা যেটা ওখানে দিচ্ছে, সেই ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানে ওখানে কিন্তু এরকম নাই যে তাকে বাইবেল পড়তেই হবে, বা ওখানে এরকম অনেক ছেলেপেলে আছে যাদের বাবা মা হয়তো বিশ্বাসী না, কিন্তু তাদের ছেলেমেয়েকে ওখানে পাঠাচ্ছে, তার কারণ হচ্ছে ওখানে পড়াশোনার মানটা ভালো। কিরকম ভালো? এই এই টাইপের স্কুলগুলোতে, যেমন রোমান ক্যাথলিক স্কুল যেগুলি আছে, তাদের সেসব জায়গায় বাচ্চাদের ম্যানার্স এর উপর না খুব বড় রকম একটা জোর দেয়, যে এটা করা যাবে, এটা করা যাবে, দিস ইজ রাইট, দিস ইজ রং, এটার উপর একটা বড় রকমের জোর দেয়। কিন্তু একটা খুব আছে, সেটা হচ্ছে সেখানে আপনাকে সম্মান দিতে শেখায়, মানে রেসপেক্ট করতে, যে আচ্ছা আহ, এদেরকে এইভাবে করে তোমাকে করতে হবে, এটাকে এইভাবে করে অ্যাড্রেস করতে হবে। ওখানে বুলিং এর হার কিন্তু অন্য স্কুলের তুলনায় কম। রোমান ক্যাথলিক স্কুলগুলোতে বুলিং এর হার ইংল্যান্ডের অন্য স্কুলগুলো থেকে কম। প্লাস রেজাল্টের হারটা ভালো। কিন্তু কারিকুলামের যে প্রশ্নটা আসছে, সেটা হচ্ছে কারিকুলাম সবার জন্য সেম। সে যে প্রাইভেট স্কুলে যাচ্ছে তার কারিকুলামও সেম, যে গভর্নমেন্ট স্কুলে যাচ্ছে তার কারিকুলামও সেম, যে রোমান ক্যাথলিক বা চার্চ অফ ইংল্যান্ডে যাচ্ছে তার কারিকুলামও সেম। মোটা দাগে সেম, অলমোস্ট এভরিথিং। ওদেরকে যে যেটা বললাম যে অ্যাসেসমেন্ট এটা হয়, সেই অ্যাসেসমেন্টটা একই অ্যাসেসমেন্ট সবার জন্য। এখন রোমান ক্যাথলিক স্কুলের বাচ্চারা যদি অ্যাসেসমেন্টটা খারাপ করে, তাহলে দেখা যাবে ওই ইয়া বলবে যে তোমাদের এখানে তোমাদেরকে আমরা ফান্ড দিব না। মানে তুমি মানে যেখানেই পড়ো একই অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে তোমাকে আসতে হবে? একই অ্যাসেসমেন্ট, মানে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া সেম। সুতরাং ওই অ্যাসেসমেন্ট যেহেতু সেম, সুতরাং স্কুলগুলোকে ওই একটা কমন ফরম্যাট ফলো করতে হয়। এখন কিছু স্কুল হয়তো এটা করার জন্য ক্যামব্রিজের কিছু বই টই ফলো করবে, অন্য স্কুল হয়তো ফলো করবে হচ্ছে অক্সফোর্ডেরটা।
কিছু স্কুল হয়তো রোজ বলে একটা আছে, সেটা হয়তো ফলো করবে। তো এক এক স্কুল হয়তো এক এক বই বা মানে বই ফলো করবে, কিন্তু ওই যে যেটা লেভেলটা ঠিক করা, যে ক্লাস 4 এর শেষে প্রত্যেকটা বাচ্চার 12 টাইমস টেবল পর্যন্ত মাথায় থাকতেই হবে। ওদের গ্রামারের মধ্যে এই টেন্সে এগুলি জানতে হবে, বা এই সব এই ক্লজ টজ এগুলি জানতে হবে। সো ওই জায়গাগুলি একদম হচ্ছে সবার জন্য সবার জন্য সেম আর কি। প্রাইভেট স্কুলের কারিকুলাম উপর সরকারি নিয়ন্ত্রণ, যেটা সরকারের নিয়ন্ত্রণের জায়গাটা হচ্ছে মূলত এই জায়গাটা দিয়ে যে এটা ইয়ে করা হয়। শান্ত ভাই, আপনার হাত দেখতে পাচ্ছি, তারপর হয়তো নাসিম ভাই। শান্ত ভাইয়ের এই আচ্ছা প্রশ্ন যাওয়ার আগে আমরা একটু আরেকটা জি কমেন্ট, জি, মানে আনুষ্ঠানিক প্রশ্ন sure. শেষ করে দিন। শান্ত ভাই একটু নাকি বলবেন? ওই রঞ্জন দ্বারা একটা কমেন্ট এসছে, সেটা একটা কমেন্ট মূলত, যে বাংলাদেশের প্রাথমিক ভর্তি সেটাও ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী হয়, অর্থাৎ যে এখানে থাকে সে এখানে সেখানে ভর্তি হয়, আর উচ্চ মাধ্যমিক পর্যন্ত সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হয়। সমস্যা হচ্ছে প্রশিক্ষিত হয়ে শিক্ষক হয় না, শিক্ষক হওয়ার অনেক পরে প্রশিক্ষণ পায় বা পায় না আর কি। একটা কমেন্ট, খুবই জাস্টিফাইড এবং রিজনেবল ভ্যালিডেটেড কমেন্ট। এটা পড়ে আমি তাহলে প্রথমে শান্ত ভাইয়ের কাছে যাচ্ছি। শান্ত ভাই, আপনার প্রশ্নটা যদি বা আলোচনাটা একটু করেন। আচ্ছা মানে মাদ্রাসা শিক্ষার চাই তো মানে বাংলাদেশে আমি যদি আইনগত জায়গা বা সংবিধানে যে শিক্ষাকে যেভাবে বলা হয়, হ্যাঁ, মানে সংবিধান অনুযায়ী কিন্তু এটা সেকুলার শিক্ষা হওয়ার কথা আর কি, হ্যাঁ, মানে একই ধারার বা একই পদ্ধতির বাংলাদেশের সংবিধানে 72-এর সংবিধানে কিন্তু সেটা বলা আছে, কিন্তু কখনোই প্র্যাকটিসে হয় নাই। হুম। আহ, আমি যদি নেদারল্যান্ডসের সংবিধানটা দেখি, হুম, নেদারল্যান্ডসের সংবিধান অনুযায়ী মানে এটা মানে ফ্রান্সের চাইতে নেদারল্যান্ডসের ইয়েটা কিন্তু একটু ডিফারেন্ট আর কি। ফ্রান্স হলো সেকুলারিস্ট কনসেপ্টটা ধারণ করে, নেদারল্যান্ডস হলো প্লুরালিস্টিক আর কি, হ্যাঁ, মানে বহুত্ববাদী ইয়ে, হ্যাঁ। ফলে এইখানে এইখানকার সংবিধান অনুযায়ী মানে প্রত্যেকের যেরকম মানে এটা শুধু ধর্ম শুধু প্রাইভেট না, পাবলিকেও ধর্ম পালন বা নিজ নিজ মানে অন্যের ধর্মকে বাধা না দিয়ে ধর্ম পালনের এই স্বাধীনতা আছে, এবং ধর্মীয় স্কুলের মানে রাইটটাও আছে আর কি, হ্যাঁ। ফলে আমার একদম আমি যে গ্রামে থাকি এইখানেও মানে প্রাইমারি স্কুল দুইটা এক একই বিল্ডিং এর পাশাপাশি, সেখানে একটা হলো সেকুলার আর একটা হলো খ্রিস্টান। আহ, আমি খোঁজ খবর নিচ্ছি এখানে প্রচুর তুর্কিশরা আসছিল, ফলে তাদেরও কিছু ইসলামিক স্কুলও আছে আর কি, হ্যাঁ। কিন্তু মানে এই আমার গ্রামে যেটা দেখেছি এখানে আসলে যেটা খ্রিস্টান স্কুল আর কি, সেখানে খুবই অল্প কিছু বাচ্চা কাচ্চা যায় আর কি, হ্যাঁ। মানে এই সেকুলার ধারার স্কুলই হলো মানে বেশিরভাগ স্টুডেন্ট যায় আর কি, হ্যাঁ। এবং মানে বলি বা সমস্ত দিক দিয়ে শিক্ষক সমস্ত দিক দিয়ে আসলে এই সেকুলার স্কুলগুলোই মানে অনেক বেটার আর কি। এবং আহ, ওদেরকে একটা কোন ক্লাসের জন্য আমাদের বাচ্চাদের আমার দুই বাচ্চাই তাদেরকে একটা প্রজেক্ট করাইছিল আর কি। সেটা হলো ওই বইটা হলো প্রায় বড় বড় 4টা ধর্ম ছিল এবং অনেক ধর্ম নিয়ে আর কি একটা বই আর কি। এবং আমার মনে আছে আমার মেয়ের হলো সবগুলো ধর্ম টর্ম পড়ে তার মনে হয়েছিল হিন্দু ধর্মটা হলো অনেক লুক্রেটিভ এবং অনেক ইয়ে আর কি, হ্যাঁ, মানে ডাইভার্সিফাইড এবং অনেক কিছু মজার আর কি। তো এইভাবে ইয়ে আর একদম সংবিধানেই আসলে আরেকটা জিনিস খুব স্পষ্টভাবে শিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে যে মানে এটা যে ধরনেরই স্কুল হোক আর কি, হ্যাঁ, সেটা সেকুলার হোক বা ধর্মীয় স্কুলই হোক, সেটা হলো সমস্ত ধর্মের প্রতি আসলে তার একটা রেসপেক্টের জায়গাটা আর কি, হ্যাঁ, সেইটা যাতে মানে থাকে আর কি। এটা মানে একদম সংবিধানে শিক্ষার যে আর্টিকেল, ওই আর্টিকেল 23 নাম্বার আর্টিকেল, ওখানে তো অনেকগুলো ধারা, তার মধ্যে সম্ভবত 2 বা 3 নাম্বার ধারাতেই হলো এটা একদম স্পষ্টভাবে এটা এনশিওর করার জায়গাটা রাখছে আর কি, হ্যাঁ, যে মানে এইটা মাস্ট আর কি, হ্যাঁ। এইটুকু বললাম আর কি নেদারল্যান্ডের ইয়েটা থেকে। ওকে, থ্যাংক একটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে শান্ত ভাই আপনার সাথে, সেটা হচ্ছে যে ওই আমার ছেলেদের ওদের স্কুলে যেমন এখন যখন পড়াচ্ছে, ওদেরকে পড়ানোর সময় ওদেরকে ওই জৈন ধর্ম সম্পর্কে পড়াচ্ছে, ওদেরকে বৌদ্ধ ধর্ম সম্পর্কে পড়িয়েছে, ওদেরকে সুতরাং প্রত্যেক ইসলাম ধর্ম সম্পর্কে পড়িয়েছে। প্রত্যেকটা ধর্ম সম্পর্কে যখন পড়াচ্ছে, একটা কিন্তু ধর্মের যে ভালো দিকগুলি সেগুলি হচ্ছে যে শ্রদ্ধাবোধ বা আপনার যে এই এই দৃষ্টিভঙ্গিটা, যে সম্মান করা, যে তার দৃষ্টিভঙ্গিটা কিরকম, এটা আমি বাংলাদেশে পাই নাই। বাংলাদেশে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা একদমই মিসিং। যে আমি ইসলাম ধর্মে একজনকে কেন সে
সে মুসলমানের মানে এইভাবে তার তার প্যারেন্টস এর ধর্ম যদি ইসলাম হয়, সে কেন অন্য ধর্মের শিক্ষা সে কেন পড়বে? সে কেন এই জিনিসটা, এই মেন্টালিটি আমাদের অবশ্যই ভাঙা উচিত, এবং এই জায়গাটায় একটা বড় রকমের পরিবর্তন ডেফিনেটলি আসা উচিত। নাসিম ভাই মেবি। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি শুধু একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি, কারণ আমার বাচ্চা গ্রেড 4-এ, কিন্তু ও যায় ক্যাথলিক স্কুলে। তো এখানে ক্যাথলিক স্কুলটা ওই পাবলিক স্কুলের আন্ডারেই পড়ে। সামান্য একটু ডিফারেন্স আছে ওই কারিকুলামে, কিন্তু একটু বেশি ওয়েল ফান্ডেড, কারণ তারা আবার চার্চ থেকেও টাকা পায়। সো ওইটা একটা। আর সেই কারণে এখানে এডুকেশনের পাশাপাশি অন্য অনেক রকম সাপোর্ট থাকে। এটা কি এটা ল্যাঙ্গুয়েজ রিলেটেড সাপোর্ট, তারপর ছোট ছোট বাচ্চাদের দেখার জন্য অনেক রকম সাপোর্ট থাকে, যেটা অনেক সময় পাবলিক স্কুলে পসিবল হয় না। আমার বাচ্চা শুরুতে পাবলিক স্কুলে ছিল, পরে ক্যাথলিক স্কুলে গেল আর কি। আর একটা জিনিস হচ্ছে যে ওদের ও ক্যাথলিক স্কুলে ওদের দেখা যাচ্ছে যে প্রেয়ার থাকছে সকালে, এবং সেখানে রিলিজিয়াস পড়ানো হচ্ছে, এবং সেটা ক্যাথলিক রিলিজিয়ানে যা আছে সেগুলোই পড়ানো হচ্ছে। বাট ক্লাসে বিভিন্ন ধর্মের বিষয়ে আর কি সব কিছুই বলা হচ্ছে। আমার বাচ্চা নিজেই ইসলাম নিয়ে প্রেজেন্ট করলো, এবং সেখানে সে প্রেজেন্ট করলো একটা টার্কিশ আর একটা মনে হয় ইজিপশিয়ান বাচ্চার সাথে। তো দেখা গেল যে ইসলাম নিয়েও যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম কালচার, সেটা নিয়ে তারা একটা খুব লাইভলি ডিসকাশন করলো ক্লাসে, এবং অন্যান্য বাচ্চারা অন্যান্য ধর্মের ব্যাপারে প্রেজেন্ট করলো। এবং যেই জিনিসটা মাহতাব বলল, খুবই একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন ধর্মের কমন জায়গাগুলো। এটা একটা ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যে, এবং আরেকটা জিনিস হচ্ছে যে পরে যখন মিডল স্কুলে যায়, সেখানে ইলেকটিভ কোর্স নার একটা বিষয় থাকে নর্মাল পাবলিক স্কুলে, আর ক্যাথলিক স্কুলে ইলেকটিভ কোর্স একটা কম, কারণ সেটা হচ্ছে বাধ্যতামূলকভাবে রিলিজিয়াস এডুকেশনটা হইতে হয়। এবং কিন্তু একটা জিনিস আমি বলতে চাচ্ছি এখানে যে আহ, এখানে রিলিজিয়াস যেটা পড়ানো হয়, সেইটা যতটা না রিচুয়ালিস্টিক, মানে ও কিভাবে নামাজ পড়বে বা কি করবে, তার থেকে ধর্মের একেবারে এটা কতখানি রিলিজিয়াস কতখানি ফিলোসফি কোর্স, এটা কোশ্চেন করা যায়। মানে একেবারে জীবনের মানে কি সেসব নিয়েও অনেক কোশ্চেন করছে আর কি তারা। সো খুবই ইন্টারেস্টিং, ফ্যাসিনেটিং। আমি নিজেই শিখছি বিভিন্ন বইটি পড়ে আমার বাচ্চার সাথে আর কি, বিভিন্ন ধর্ম সম্বন্ধে, তার হিস্ট্রি সম্বন্ধে, ইভেন পেগান রিলিজন নিয়েও সেখানে কথা হচ্ছে, ইন্ডিজিনাস রিলিজন নিয়ে কথা হচ্ছে, কারণ এখানে ইন্ডিজিনাসদের অনেক বিষয় নিয়ে অনেক আলাপ হয়। তো বাংলাদেশে এটা তো একদম মানে ড্রিম হবে যদি এই ধরনের এডুকেশন চালু করা যায়। ধর্ম এডুকেশন যে কোন দিকে যাইতে পারে, এটা যে ডেঞ্জারাস, এবং এটা যে আহ, মানে সাধারণত বিভিন্ন পলিটিক্যাল পার্টি, মুসলিমদের মধ্যে 100 দল। তো আমার কাছে মনে হয় যেটা যেটা আজকে মাহতাব বললো, টিচার্সদের ট্রেনিং এবং স্কুলদের কন্টিনিউয়াস মনিটরিং, এটা এত ইম্পর্ট্যান্ট। এবং আমার একটু মনে হচ্ছে এটা কি পুরোপুরি গভর্নমেন্টেরই দায়িত্ব, টিচারদের ট্রেনিং। একটা ছোট উদাহরণ দিয়ে বলি, রাফুল আলম নামে একজন আছেন ইউএসএতে, উনি কেমিস্ট্রির, উনি এডুকেশনাল লেখালেখি করেন বাংলাদেশের। উনি যেহেতু কেমিস্ট্রির, উনি ঠিক করলেন যে বাংলাদেশের কেমিস্ট্রির যারা টিচার, ওনাদেরকে উনি কিছু মজা করে কিভাবে শিখাইতে হয় এই বিষয়টা নিয়ে শেখাবেন। উনি প্রথমে একটা পাইলট করলেন, তারপর আরও বেশ কিছু মানুষজন নিল। এখন বাংলাদেশের কলেজের যারা টিচার পার্টিকুলারলি, এবং হাই স্কুলেও তারা শুরু করছে ওই রাফুল আলম ওনার কাছ থেকে কেমিস্ট্রি শেখানোর অনেক মজার মজার উপায় তারা শিখছেন। এবং এটা এই কারণে বললাম, সব কিছু যে ঠিক গভর্নমেন্টকেই করতে হবে তা না। প্রাইভেটলি যদি আমরা জানি যে বিভিন্ন বিদেশে যারা এরকম এডুকেশনের সাথে যুক্ত, তারা কি একটা সাপোর্ট দিতে পারে কিনা বিভিন্ন টিচারদেরকে, মানে প্রশিক্ষণের ব্যাপারে। আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিংটাও গভর্নমেন্ট তো অবশ্যই অনেক করতে হবে গভর্নমেন্টকে। সেটাকে আমি করতে বলছি না, ডাইভার্ট করতে বলছি না, কিন্তু আমার মনে হয় এখানকার যেরকম প্যারেন্টস কাউন্সিল থাকে স্কুলগুলোতে, তারা প্রচণ্ডভাবে স্ট্রিক্ট। এখন তারাই মানে কারিকুলামের অনেক কিছু নির্ধারণ করে, এক্সট্রা সাপোর্ট অনেক কিছু করে, এক্সট্রা ফান্ডিংয়ের ব্যবস্থা করে। বাংলাদেশেও এরকম একটা সিস্টেম আছে, যেখানে সাধারণত পলিটিক্যাল পার্টি লিডাররা একটু থাকে এবং তারা একটু খবরদারি করে। বাট এমনিতে আমরাও কি কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট সেল করতে পারি কিনা, যারা কিছু জেনারেল রিসার্চ, যেরকম মাহতাব শুরুতে কিছু স্টাইলাইজড ফ্যাক্ট বললো, যে আমরা যে কত খারাপ, ও বলার মানে খারাপ মুখে বলি, ও বলার আগ পর্যন্ত আমি বুঝি না যে আমরা এত খারাপ অবস্থা আমাদের। তো এখন আমার কাছে মনে হচ্ছে ক্রাইসিসের মতো ব্যাপার। তো সেইগুলো আমরা যাতে বারবার বলতে পারি, এবং আমরা কিছু স্কুলের ব্যাপারে মনিটর করতে পারি, কিছু সিলেক্টেড স্কুল নিয়ে, একটা লালমনিরহাট থেকে নিলাম, একটা ঢাকা থেকে নিলাম, মানে বিভিন্ন কিছু নিয়ে একটু ডিপ অ্যানালাইসিস করে আমরা বারবারের প্রেশারটা ক্রিয়েট করতে পারি,
তাহলে গভর্নমেন্ট আরও বেশি হবে। সোফার মনে হচ্ছে অ্যাটলিস্ট বিএনপি কারেন্ট গভর্নমেন্ট এডুকেশনে বলছে তাদের কিছু ইন্টারেস্টিং আইডিয়া আছে ল্যাঙ্গুয়েজ শেখানোর ব্যাপারে, শেখানোর ব্যাপারে। এটা আমার কাছে মনে হয় তারা হয়তো শুনতে ইচ্ছুক হবে অনেক। এবং এডুকেশনের যে দুইজন মিনিস্টার, প্রাইম মিনিস্টার আছে, তারাও একটু রেপুটেশন নিয়েই আসছে এসব ব্যাপারে। তো হয়তো উই ক্যান ফাইন্ড এ গুড অডিয়েন্স এবং কোনো একটা হয়তো অ্যাকচুয়াল ইম্প্যাক্ট আনার ব্যাপারে আমরা হয়তো পাবো। অনেক বেশি কথা বলে ফেললাম। নেক্সট পার্সন, সরি। নাসিম ভাই, আমরা হয়তো স্বজন ভাইয়ের কাছে যাই, তারপর রিপন ভাইয়ের কাছে যাই। হ্যাঁ, হ্যাঁ, স্বজন। আচ্ছা, আমি আসলে আমার নাম স্বজন, আমি থাকি অস্ট্রেলিয়াতে। ভাইয়ার প্রেজেন্টেশনটার সাথে আসলে হচ্ছে কি অস্ট্রেলিয়ার অনেকটাই মিল। তা আমি চিন্তা করলাম আমি একটু যদি আহ, কিছুক্ষণ বলি। আহ, যদি বেশি কথা বলে আপনারা আমাকে থামায় দিয়েন। তো কিছু বিষয় যে অস্ট্রেলিয়াতে যেগুলা যে জিনিসটা, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে আসলে একটা খুব মানে বিশাল দেশ, এখানে অনেক রিমোট এরিয়া আছে। রিমোট এরিয়া বলতে মনে করেন যে আমি যখন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে থাকি, এখানে অনেকগুলো মাইনিং টাউন আছে, ছোট ছোট মাইনিং টাউন। এবং রিমোট এরিয়া গুলো আসলে ঠিক মানে বসবাস করতে কেউ যেতে চায় না, কারণ মরুভূমির ভিতরে পাশের পার্শ্ববর্তী শহরে যেতে হলে আপনার প্লেনে করে যাওয়া ছাড়া উপায় নাই, বা আপনার সারাদিন ড্রাইভ করা লাগবে। তো এইসব এখানে তো কিছু বাচ্চা আছে এবং কিছু শহর আছে, কিছু স্কুল আছে। তো এইসব স্কুলের জন্য ওরা যেটা করে, ওরা টিচারদের পাঠানো দিয়ে তাদেরকে অনেক রকমের ইনিশিয়েটিভ দেয়। যেমন মনে করেন আপনি যদি অবশ্যই অস্ট্রেলিয়ান সিটিজেন হলে, টিচার হলে, সে যদি ওইসব জায়গায় গিয়ে পড়তে চায়, প্রথমেই $10,000 জাস্ট রিলোকেশন একটা টাকা পে করে, জাস্ট একজন শিক্ষককে ওখানে যাবার জন্য। এর পাশাপাশি তো নানা রকম ওর বেতন বা ওখানে থাকা থাকা গাড়ি এগুলারও ব্যবস্থা করে। যেখানে বাংলাদেশের ক্ষেত্রে যেটা স্যার, যেটা আমরা ছোটবেলা থেকে দেখেছি, যেমন আমি ঢাকা কলেজে পড়েছি, ঢাকা কলেজে টিচার হবার জন্য অনেক টিচার ট্রান্সফার নিয়ে আসতে চান, কারণ একটা টিউশনি ব্যবসার বিষয় আছে। যেখানে আমাদের যে এই মানে বড় শহর বা ঢাকা শহর দিকে যে পুশ করার, এটা যদি উল্টো দিকে নিতে হলে আসলে আমার কাছে যেটা মনে হয়, যেটা মনে হয় সেটা অবশ্যই গভর্নমেন্ট থেকে এই ইনিশিয়েটিভ নেওয়া বা ফিনান্সিয়ালি ব্যাপারটাকে লুক্রেটিভ করা ছাড়া বিষয়টা একটু কঠিন। আর একটা যেটা হচ্ছে শিক্ষকদের ট্রেনিং এর যে বিষয়টা, অস্ট্রেলিয়াতে শিক্ষক হইতে হলে আপনি যদি প্রাইমারি লেভেলের শিক্ষক হতে হয়, এটার জন্য স্পেসিফিক ইউনিভার্সিটি ডিগ্রি লাগে। ইটস নট যে আপনি কেমিস্ট্রিতে আপনার লেখাপড়া বা ফিজিক্স, তাছাড়াও আপনি হাই স্কুল বা প্রাইমারি স্কুলের জন্য স্পেসিফিক এডুকেশনের, টিচিং এর জন্য ডিগ্রি। আমার কাছে যেটা মনে হয় হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ টিচিং মানে বাচ্চা হ্যান্ডেল করতেছে। আমরা বাংলাদেশে আমরা মাদ্রাসার অনেক কেস নিয়ে আমরা অনেক সময় অনেক কথা বলি, কিন্তু সেটা শুধু মাদ্রাসা যে তা নয়। আমরা কিন্তু ভিকারুননিসা ইউনিভার্সিটি, ভিকারুননিসার মতো স্কুলেও আমরা অনেক মানে ঘটনা আমরা দেখছি। এবং কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, যেটা বাচ্চাকে স্কুলের ভিতরে, ঢাকার একটা স্কুলের ভিতরে টিচাররা মানে ধরে পিটাচ্ছে, এরকম আপনারা হয়তো দেখে থাকতে পারেন। তো আচ্ছা, তো এইটা যেটা আমার যেটা মনে হয়, যেটা হুইচ ইজ ইট শুড বি, যে একটা ডিগ্রি থাকা দরকার পড়াশোনা করতে চাইলে। এবং আরেকটা যেটা, সেটা হচ্ছে একটা জিনিস লাগে এখানে, সেটা হচ্ছে WWCC বলে, হুইচ ইজ ওয়ার্ক উইথ চিলড্রেন সার্টিফিকেট। যেমন আমি অস্ট্রেলিয়াতে আসছি 2019 সালে, 2020 সাল থেকে আমি যখন চাকরি বাকরি করছি, তখন আমি উইকেন্ডে শিফটটা রাখছি। আমি হচ্ছে একটা সুইমিং কোচ হিসেবে কাজ কাজ করি, চাকরি করি, এখনো করি। উইকেন্ডে সকালে আমি সুইমিং কোচিংটা করি। করেক্ট। তো আমার এটার জন্য প্রতি বছরে আমার একটা ওয়ার্ক উইথ চিলড্রেন একটা সার্টিফিকেশন রিনিউ করানো লাগে, হুইচ মিনস আমার নামে কোনো পুলিশি কেস নাই। এমনকি আমি যদি ড্রাইভিং এ বড় ফাইন খাই, রেড লাইট ক্রস বা এরকম কারণে, আমার এই ওয়ার্ক উইথ চিলড্রেন এটা ক্যান্সেল হয়ে যেতে পারে। সো হুইচ আমার কাছে মনে হয় যে একটা বিষয়। আর অস্ট্রেলিয়ার বিষয়ে যদি আপনাদের সময় থাকে, আমি একটু দুইটা কথা বলি। আহ আপনার, বিরক্ত হলে আমাকে বলবেন। প্রথমে হচ্ছে যে যেটা এক্সামের যে বিষয়টা, অবশ্যই ক্লাস 5-এর আগে পর্যন্ত কেউ কোথাও মানে কোনো ভর্তি পরীক্ষা কেউ নিচ্ছে না। এখানে অ্যাসেসমেন্ট এরা যেটা বলে, এটা একটা ব্লেন্ডেড অ্যাসেসমেন্ট মডেল বলে, যেখানে পরীক্ষা আছে, কিছু কিছু অ্যাসাইনমেন্ট আছে, কিছু টেস্ট আছে। এবং এদের এক্সটার্নাল যে এক্সাম, মানে অস্ট্রেলিয়াতে হচ্ছে যে আলাদা আলাদা স্টেট গুলো, NSW, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড, এদের আবার আলাদা আলাদা বোর্ড আছে, এবং একটু একটু ডিফার করে। এখন অবশ্যই এখানেও কিছু প্রাইভেট স্কুল আছে, আমি যেটা গুগল করে দেখলাম যে কিছু প্রাইভেট স্কুল আছে। একটা ছিল সিডনিতে থাকতে কিংস কলেজ বলে, ওদের ওদের বেতন 60 to 80 grand ইয়ার।
উইদাউট মানে শুধুমাত্র বেতনটা, এরপরে আবাসিক থাকলে তার জন্য আলাদা বেশি টাকা আসছে, আবার স্কুলে ভর্তির জন্য এমনকি প্যারেন্টস এর ইন্টারভিউ পর্যন্ত হয়। তো আমি ওইগুলা ইউনিক কেসের কথা বলতেছি না, যে নর্মাল যে বেসিক যে কারিকুলামে। তো এদের কিছু যে দুইটা বিষয় আমি বলতে চাই, যে দুইটা আমার কাছে মনে হয় যে একটু ইউনিক। সেটা হচ্ছে প্রথম হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ভর্তির এন্ট্রিটা। তো এরা যেটা করে, এরা সিস্টেমটা হচ্ছে এরা বলে এটার, অস্ট্রেলিয়ান টেরিটরি অ্যাডমিশন র্যাঙ্ক, ATAR। তো ওরা যেটা করে, ওরা পরীক্ষাতে নাম্বার দেয় না, এইচএসসি ওরা যেমন মনে করেন NSW তে হাই স্কুল সার্টিফিকেটটা এইচএসসি বলে, এবার এটা এক একটা এক এক স্টেটে একটু ভ্যারি করে। তো ওরা এটারে যেটা করে, ওরা হচ্ছে একটা র্যাঙ্ক দেয় 0 থেকে 99.95 পর্যন্ত। সাপোজ আপনার যদি এটার র্যাঙ্ক 80 হয়, তার মানে আপনি ওই বছরের 80% স্টুডেন্টের থেকে বেটার পারফর্ম করছেন। এবং এটার র্যাঙ্ক ধরে ওরা হচ্ছে যে ইউনিভার্সিটি গুলো স্টুডেন্টদেরকে কল করে। এখন সে এটার র্যাঙ্ক আবার কিছু মনে করেন যে আপনি যদি একজন স্টেট লেভেল স্পোর্টসম্যান হন, বা স্টেট লেভেলে হওয়া লাগবে না, আপনি জাস্ট একজন স্পোর্টসম্যান হিসেবে আপনি লাইক উইকলি 10 আওয়ার্স করে ট্রেনিং করতেছেন, এইটা দেখাইলে আপনার এই এটার পয়েন্টে +3 +5 এরকম অ্যাড হয়। আপনি যদি ন্যাশনাল লেভেল হন, তখন এটারে এটা +10 পর্যন্ত অ্যাড হয়। মানে এক্সট্রা কারিকুলার দিয়েও আপনার যে স্কুলের রেজাল্টটা, এটাকে আগানো। এখন সাপোজ আপনার যদি এটার খারাপ হয়, মানে আমি যেটা জিনিসটার কারণে এটা মেনশন করতেছি, আমার কাছে যেটা মনে হয়, আমাদের ভর্তি পরীক্ষাটাই, ভার্সিটির ভর্তি পরীক্ষাটা, এটা আসলে সিস্টেমটা আসলে খুবই মানে কিরকম জানি। তো আহ, আমার কাছে এই মানে তো ওদের এটারের সিস্টেমটাতে, তো ওরা যদি মনে করেন আপনি এটারে আপনার যে নাম্বারটা চাচ্ছেন যখন পাচ্ছেন না, তখন একটা এক্সাম দেওয়ার ব্যবস্থা থাকে যদি কেউ দিতে চায়, অথবা আপনি তখন একটা টেইফ করে, যেটা বাংলাদেশে যেটা কি বলে পলিটেকনিক বলে, যেটাকে যে লাইক একটা ডিপ্লোমা সার্টিফিকেট করে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। মনে করেন যে আপনার ইঞ্জিনিয়ারিং পড়তে চান, আপনার একটা পার্টিকুলার ইউনিভার্সিটি এটার দরকার 80, আপনার আসছে 75, আপনি 1 বছরের একটা ডিপ্লোমা করলেন, ডিপ্লোমা করার পরে আপনি ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ার থেকেই আপনি অ্যাডমিশন হতে পারবেন। হুইচ মেক্স ইট ইভেন, এদের আরেকটা যেটা হচ্ছে, এটা প্রি এটার আছে, হুইচ ইজ ফর লাইক বিট মোর বেটার স্টুডেন্টস। সেটা হচ্ছে যাদের ওদের ইয়ার 11-এর যে স্কুলের যে এক্সামটা, এই এক্সামের যদি নাম্বার যদি এটা লাইক ওরা একটা প্রেডিক্ট করে, এটা প্রেডিক্টেড এটার একটা নাম্বার দেয় স্কুল থেকে, যে আমরা ওর 11-এর রেজাল্ট দেখে আমরা আন্দাজ করতেছি ওর 12-এ এরকম একটা রেজাল্টের কাছাকাছি হবে। তো ওটা যদি খুব ভালো হয়, তখন ওরা ক্লাস 11-এ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকতে পারে, যেটা ওদের অনেকখানি প্রেশার করে দেয়। অনেকে হয়তো বা ক্লাস 11 থেকে একটা যদি ভর্তি হয়ে যায়, তো তারপর জাস্ট 12-এ পরীক্ষা দিয়ে পাশ করবে। গেল এক। আর নাম্বার 2, এটা লাস্ট আমার যেটা আরেকটা যেটা সিস্টেম, যেটা কারণ আমি যেখানে পার্ট টাইম হিসেবে যেখানে অনেক দিন ধরে কাজ করি, ওখানেও এদের হচ্ছে একটা সিস্টেম আছে। সেটা হচ্ছে যে সাপোজ কেউ এতটা লেখাপড়ায় আগ্রহী না, সবাই তো ইউনিভার্সিটিতে ভর্তি হতে নাও যেতে পারে, কেউ এতটা লেখাপড়ায় বেশি আগ্রহী না, তো ওদের জন্য যে পাথওয়ে গুলা, কিছু পাথওয়ে আছে। একটা হচ্ছে যে টেপ, যেটা ডিপ্লোমা, হুইচ ইজ প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। আপনি 2-3 বছরের 2 বছরের একটা টেকনিক্যাল করবেন, এবং তারপরে আপনি ওই টেকনিক্যালি আপনি একজন ইলেকট্রিশিয়ান বা হিসেবে কাজ করবেন। এছাড়াও যেটা থাকে ওদের 11 থেকে আপনি একটা পাথওয়েতে যেতে পারেন। পাথওয়েটার নাম হচ্ছে স্কুল বেসড অ্যাপ্রেন্টিসশিপ। স্কুল বেসড অ্যাপ্রেন্টিসশিপ বলে। তো ওইখানে যেটা সিস্টেমটা হচ্ছে, আপনি 3 দিনের, সাপোজ আপনার 5 দিনের তো স্কুল লোড, 5 দিনের স্কুল লোড আপনার 3 দিনে নেমে আসবে, আর বা প্লাস ওই সাবজেক্টের পরিমাণ ওই পার্সেন্টেজে কমে আসবে। তো 3 দিন আপনি স্কুলে লেখাপড়া করবেন, একদিন আপনি ওই টেইফে ট্রেনিং করবেন, এবং একদিন আপনি কাজ করবেন আপনি একজন অ্যাপ্রেন্টিস হিসেবে। এখন আপনি যদি কেউ সাপোজ অ্যাকোয়াটিক ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্টেড থাকে, তাহলে সে লাইফ গার্ড হিসেবে বা সুইম টিচার হিসেবে বা অ্যাকোয়াটিক ইন্ডাস্ট্রির বিভিন্ন জব এই হিসেবে কাজ করতে পারে। এন্ড দিস ইজ আ পেইড জব, দিস ইজ নট ইন্টার্নশিপ বা বাংলাদেশে এরকম মানে ফ্রি না, হুইচ দে ডোন্ট। এখন একজন ফুল পেইড লাইফ গার্ড যদি $35-36 আওয়ারে পায়, ওরা পায় 14-15, বাট স্টিল ইটস আ পেইড জব। তো ওদের এই পাথওয়েটা আছে, যে পাথওয়েটা হচ্ছে যে আপনি ক্লাস 11 থেকেই 3 দিন ক্লাস করবেন, আর ওই ওই এই যে আপনি অ্যাপ্রেন্টিসশিপ করতেছেন এবং আপনি যে টেফটা করতেছেন, এই কারণে এখন এক একটা বোর্ডে এক এক রকম। আমি যদি পরে একটা কিছু প্রেজেন্টেশন বানানোর চেষ্টা করি, আমি তো পুরো ডিটেল নিয়ে আপনাদেরকে দেখাতে পারবো। এক একটা বোর্ডে এক এক রকম, বাট কিছু পরিমাণে ক্রেডিট যেটা ওদের হচ্ছে যে এইচএসসি বা ওদের ইয়ার 12-এর এক্সামটার দিকে যায়। তো আমার কাছে মনে হয় এই দুইটা এখন অবশ্যই বাংলাদেশের সাথে
কোনটা যাবে কি যাবে না, মানে আমার কাছে মনে হয় এই পয়েন্টগুলা একটু ইউনিক অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, হুইচ ইজ আমার ভালো লাগে আর কি। তো এটাই আর কি। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমারও আসলে দুটা কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু আমি যেহেতু অনুষ্ঠান সঞ্চালনা করছি তাই মাইক নিচ্ছি না, একটু পরেই বলি। আম, অনেক ধন্যবাদ সজন, আপনার প্রেজেন্টেশন দেখার জন্য বসে আছি, এবং পাশাপাশি আমারও কম বেশি এরকম অভিজ্ঞতাই আছে আপনি যেটা বললেন। তবে আমি নিজে চুপ থেকে আপাতত রিপন ভাইয়ের কাছে চলে যাচ্ছি। রিপন ভাই নেক্সট হাত তুলে আছেন, প্লিজ। থ্যাংক ইউ খুবই তামান্না ভালো দা, হয় যদি থ্যাংক ইউ। আপনারা ক্যামেরা একটু ওপেন যদি করেন আপনারা সজন এবং রিপন ভাই দুজনে, যদি সম্ভব হয় তাহলে আমরা সবার চেহারা দেখতে পারি, খুব ভালো হয়। ও, এবং এক বাক্যে পরিচয়টাও। হ্যাঁ, আমি কামরুজ্জামান রিপন। আমি এই এনপি এর সেন্ট্রাল কমিটিতে আছি। এছাড়া আমি একজন উন্নয়ন কর্মী আর কি, বাংলাদেশে কাজ করি। অনেক ধন্যবাদ মাহতাব ভাই এই সুন্দর প্রেজেন্টেশনের জন্য। ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থার সাথে পরিচিত হইলাম। আর আমার মেয়ে গ্রিন হেরাল্ডে পড়ে বাংলাদেশে, তো ও আসলে এরকমই পড়ে, এরকম কারিকুলামই পড়ে। বাট এটা আসলে আমার কাছে যেটা ওই ওই প্রসঙ্গ থেকে আসতে চাই, যেমন ওরা অনেক মোরাল সায়েন্স পড়ে, মানে লাইফ স্কিলের বেশ কিছু জায়গা ওরা ইয়ে করে। হ্যাঁ, সাঁতার শেখায় না ওদের, কিন্তু স্কুলে খেলাধুলা হয়, কি একটা বেটার। বাট আমার কাছে মনে হয় যে কিছু প্র্যাগমেটিক সমস্যা এবং মাল্টি ডাইমেনশনাল প্রবলেম বাংলাদেশে, সেগুলো যখন আমরা এগুলো মানে উন্নত বিশ্বের বিষয়গুলো জানছি, মানে আলাপ করছি, জানবো, এগুলো নিয়ে যখন বাংলাদেশের কনটেক্সটে মিলাবো, একটা হচ্ছে আমরা সবাই তো বাংলাদেশে পড়ে গেছি এখন পর্যন্ত, এখানে যারা আছি অন্তত বাংলাদেশে, এখন হয়তো বাইরে আছি কিন্তু পড়ালেখা তো বাংলাদেশে করছি। বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমাদের একটা তো আইডিয়া আছে, এর মধ্যেই তো আমরা বড় হয়েছি। কিন্তু চেঞ্জও হয়েছে অনেক, যেমন কারিকুলামে অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করা হয়েছে আলিয়া মাদ্রাসার। আমি মানে ইন্টারেস্টিংলি আজকে যদি এখানে তুহিন আর হুজাইফা থাকতো তাহলে খুব ভালো হতো। হুজাইফার তুহিন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে আসছে, এবং ওরা বেশ একটা জায়গায় আমরা বুঝতে পারতাম আলিয়া মাদ্রাসার এই মুহূর্তকার এখনকার পার্সপেক্টিভটা কি। আলিয়া মাদ্রাসার কারিকুলাম আমি যতদূর জানি অনেক চেঞ্জ হয়েছে, ওরা অ্যাড করছে অনেক কিছু। এবং এইটার আমি জানি না, স্ট্যাটিস্টিক্যালি দিতে পারবো না, আমি জানি না, এটা হওয়া দরকার। এখন আমি যেটা শুনি, মাদ্রাসার অনেক বেশি স্টুডেন্ট এখন ইউনিভার্সিটি গুলোতে, বুয়েট থেকে শুরু করে অনেক জায়গায় নাকি আগের চেয়ে বেড়েছে। এটা স্ট্যাটিস্টিক্স নাই আমার কাছে, কিন্তু শুনি যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের অনেক বেশি স্টুডেন্ট এখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তার আগ্রহ মানে বোধ করে, এবং ভর্তি পরীক্ষায় কম্পিট করে চান্সও পায়। আমি এরকম জানি, আর এটা ওরা থাকলে বলতে পারতো এক। সো কিন্তু কওমিরা খুব রেজিস্টিভ, কওমিরা চেঞ্জ হতে চায় না, এইটা আমি জানি। এবং আলিয়া মাদ্রাসার ওরা নাকি অনেক এই যে আমরা মানে সাধারণ আমরা যে বাংলা মিডিয়াম কারিকুলামে, বাংলা মিডিয়াম মানে বাংলা এই যে যে শিক্ষা বোর্ড, তারা যে কারিকুলাম আলিয়া মাদ্রাসা অনেক ওইরকমই নাকি, প্রায় কাছাকাছি। এর সাথে বরঞ্চ আরবি, আরাবিক আদার্স, মানে ইসলামিক হিস্ট্রি, এই বিষয়গুলো নাকি ওদের একটু ইয়ে। তো এগুলো একটু আমরা জানতে পারলাম, মানে আর একটু হয়তো আমাদের দেখতে হবে। সো একটা বড় চ্যালেঞ্জ তো অবশ্যই নানামুখী শিক্ষা। সেটা ফিলোসফির দিক থেকেও আপনারা আলাপ করলেন, তাহলে সেইটা বাংলাদেশের জায়গায় নতুন ন্যারেটিভ, নতুন ফিলোসফির জায়গা থেকে এই যে বিভিন্ন গোষ্ঠী, এরা শুধু যে মানে একটা একক কোন শিক্ষা গোষ্ঠী বা এক ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে বড় হচ্ছে, শুধু তাই না, এটা শুধু শিক্ষার ব্যাপার না, এর পেছনে আবার একটা বিরাট পলিটিক্স আছে। যখনই চেঞ্জ করার চেষ্টা করা হয়েছে, নানাভাবে কথা উঠছে, তখনই নানা গোষ্ঠী এখানে রেজিস্ট্রিভ হয়েছে আর কি। সো এইটারে কিভাবে আমরা ডিল করব, সো এটা একটা পলিটিক্যাল প্রবলেম ইটসেলফ। এটা ডিল করার একটা ব্যবস্থা, তার মানে প্রচুর আলাপ করতে হবে, এটা শুরুটা হইতে হবে আলাপ থেকে। সো এই আলাপটা এনপিএ বা এই আলাপটা কিভাবে জাতীয় পর্যায়ে মানে পাবলিক ডিসকোর্সে নিয়ে আসা যায়, যে সব উদ্দেশ্য কি আসলে শিক্ষা ফিলোসফির যদি জায়গা, সেই জায়গায় একটা জায়গায় আসা যায় কিনা। আর এবং মানে ইনক্লুডিং ইংলিশ মিডিয়াম, আমি ইংলিশ মিডিয়ামকে বাইরে ধরতেছি না, এদেরও অনেক প্রবলেম আছে। এখানে এরা তো এক ধরনের এলিট তৈরি করতেছে আর কি, যাদের বাংলাদেশের সোসাইটির সাথে কমই যোগাযোগ, এবং তাদের পাথওয়ে এটাই, যে একটু আগে সজন ভাই পাথওয়ের কথা বললো না, এদের পাথওয়ে একটাই, এরা মনে করে যে আমরা তো বিদেশ চলে যাব, এই দেশে মানে ইয়াং পোলাপেন্ডও শুনছি আমি। সো এই দেশে থাকার, এই দেশে কন্ট্রিবিউট করার মোটিভেশন এই শিক্ষা ব্যবস্থায় নাই।
সো ওইটা একটা বিষয় আছে। একটা প্রশ্ন প্র্যাগমেটিক বিষয় যেটা আমার কাছে মনে হলো, এইখানে টিচার স্টুডেন্ট রেশিও মনে হয় অনেক ডিফারেন্ট, মানে উন্নত বিশ্বের চেয়ে। সো অনেক কিছু আমরা চাইলেই যে এরকম ভাবে করতে পারবো একটা। সো মোটা দাগে যেটা বুঝলাম, এডুকেশন গভর্নেন্স এটা একটা বড় জায়গা। যেটুকুই আছে আমাদের, যা ইনফ্রাস্ট্রাকচার আছে, রিসোর্স আছে, সেইটার সৎ ব্যবহার এবং সবচেয়ে বেস্ট আউটপুট আনার ব্যাপারে আমাদের কাজ করতে হবে। এবং লং, মানে একটা লম্বা সময়ের রোড ম্যাপ বানাইতে হবে। আমাদের এখানে ওভারনাইট কিছুই হবে না। রোড ম্যাপটা একটা বড় জায়গায় দেখতে হবে যে আমি 15 বছর পরে এটারে কি করতে পারি। তাইলে এখন আমার স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা আসলে, মানে এরকম একটা ভাবার জায়গা। আমি আমি মানে যদি এটার পলিটিক্যাল এজেন্ডা হিসেবে দেখি, তাহলে আমি মনে করব রোড ম্যাপের, নতুন একটা লম্বা রোড ম্যাপের চিন্তা করা দরকার। ফাইন্যান্স থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার, ফিলোসফি, সব জায়গায় গভর্নেন্স, সব জায়গায় কিভাবে আমি মানে রোড ম্যাপটায় যাব, সেইখানে স্পষ্ট মাইলস্টোন থাকতে হবে, স্ট্র্যাটেজি থাকতে হবে এবং রিসোর্স থাকতে হবে। তাহলে একটা জায়গা, সেই জায়গাটায় কাজ করাটা খুব ইম্পর্টেন্ট। এই অভিজ্ঞতাগুলো নিয়ে এখানে করতে হবে। আমাদের গভর্নেন্সের জায়গায় পার্টিসিপেটরি চিন্তা ভাবনা করা দরকার, এবং মানে আমাদের প্যারেন্টসদের, আমাদের অন্যান্য স্টেক হোল্ডারদের কিভাবে এখানে এনগেজ করা যায় আলাপটার মধ্যে, এটা গুরুত্বপূর্ণ। আম, আম, এইখানে ইনক্লুসিভিটির যে জায়গাটা, এখানে আমাদের একটু মানে বৈচিত্র্য বৈচিত্র্য অন্য ওই অন্য অন্য দেশেও আছে, ওগুলো তো মাল্টি কালচারাল আরো বেশি, কিন্তু আমাদের পাহাড়ের জনগোষ্ঠীর কথা এখানে, আমাদের হার্ড টু রিচ এরিয়ার কথা এখানে ভাবতে হবে। ওইখানে ইনফ্রাস্ট্রাকচার আরো খারাপ, এবং তাদের যদি হিউম্যান রাইটস এর কথা বলেন, তাদের ভাষাগুলোকে নাই করে দেওয়া হয়েছে। বা কোনো চিন্তাই করা হয়নি আসলে, মানে নাই করা তো পরে, চিন্তাই করা হয় না। সো ওগুলোকে কিভাবে ইয়ে করা যায়, সেটা একটা নতুন ডাইমেনশন, ভালো ডাইমেনশন হইতে পারে। কারিকুলাম ইস্যু নিয়ে তো কিছুটা বললাম। একটা বড় আমার কাছে ইমার্জিং প্রবলেম, বা এটা গত বলতে পারেন 5-7 বছর ধরে আরো আস্তে আস্তে অ্যাকিউট হচ্ছে, আরবান প্রবলেম। মানে ঢাকা, চিটাগাং, ময়মনসিং ডিভিশন গুলোতে, বিশেষ করে ঢাকা চিটাগাং, এত ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে, এত ডেন্সিটি, এবং এখানে স্লাম এরিয়া, ইনফরমাল মানে সেটেলমেন্টে এত মানুষ বসবাস করে। এইখানে আমি দেখছি একটা প্রবণতা, কয়েকটা বিষয় দেখছি আমি। একটা হচ্ছে যে এইখানকার বাচ্চাদের স্কুলে যায় না একটা বড় অংশ, পুরুষ বাচ্চারা, বিশেষ করে পুরুষ বাচ্চারা আরো বেশি যায় না, কারণ তারা খুব অল্প বয়সে বিভিন্ন অকুপেশন বা লাইভলিহুডের সাথে যুক্ত হয়ে যায়, তাতে করে ফ্যামিলিটা লাভ হয়। ওই ফ্যামিলিটা এইটারে ইনসেন্টিভাইজ করা হচ্ছে, এইখানে এই শহরে এটাকে ইনসেন্টিভাইজ করা হচ্ছে বাচ্চাদের না পড়াকে। এইখানে অনেক মানে স্লাম এরিয়ার অনেক মানুষ যারা মানে আমাদের মতো বাসায় গৃহকর্মীর কাজ করে, বা আরবান মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস জনগোষ্ঠীকে সার্ভ করে, এরা এরা লাইফ লাইন এক অর্থে। এদের বাচ্চারা যে স্কুলে যাবে, সেই টাইমটা, স্কুল থেকে আসার পরে কোথায় থাকবে সেইটার কোনো নিশ্চয়তা নাই। এইটার জন্য তারা আবার যাইতে হয় মাদ্রাসা, তাদের জন্য ফেভারিট, মানে এইটা একটা ভালো জায়গা হয়ে যায়। এটা একটা ভালো সাপোর্ট সিস্টেম মাদ্রাসা ইনফ্রাস্ট্রাকচারে আছে, বাচ্চাটাকে সারাদিন তারা রাখে। এই জন্য অটোমেটিক মাদ্রাসা একটা ফার্স্ট চয়েস হয়ে যাচ্ছে একটা বড় অংশের কাছে। এইটা একটা প্র্যাকটিক্যাল ইস্যু। এবং ঝরে পড়া, মানে ওই আরবানে বিশেষ করে ঝরে পড়া, পুরুষ শিশুদের, কিশোর শিশুদের ঝরে পড়ার সংখ্যা এখানে বাড়ছে। এখানে সংসদ আজকে থাকলে খুব ভালো হতো। সংসদ ব্র্যাকের ব্র্যাকের এডুকেশন প্রোগ্রামেই কাজ করে, অনেক কিছু জানে, এগুলো আমাদের চেয়ে অনেক, একদম এগুলি ঝাড়া মুখস্থ পলিসি নিয়ে কাজ করে। বা ব্র্যাকের এডুকেশন তো অনেক বড় কাজ, অনেক মানে বিরাট প্রোগ্রাম, বিরাট হিউজ প্রোগ্রাম ব্র্যাকের কোয়ালিটি এডুকেশন নিয়ে। এখন তো অন্য ডাইমেনশনে কাজ করছে। আগে যেমন অ্যাক্সেস টু এডুকেশন একটা বড় এজেন্ডা ছিল বাংলাদেশে, আপনারা জানেন ব্র্যাক স্কুল মানে একটা ডিফারেন্ট, যেগুলো বললাম না আমরা, বাইরের স্কুলে এরকম পড়ি, ব্র্যাক একদম গ্রামে এই ধরনের পড়ালেখা করাইতো, ক্লাস 5 পর্যন্ত গ্রামের স্কুলে বাচ্চাদের এরকম জিনিস শেখাইতো। তো এখন ওই ফান্ডিং আর নাই, ওইটার দরকার নাই, ইউনিভার্সাল একটা অ্যাক্সেস তৈরি হয়েছে, বাট এখন কোয়ালিটি এডুকেশন, হার্ড টু রিচ অন্যান্য জায়গায়, এবং প্রাইভেট স্কুল, কোয়ালিটি স্কুল বানানোর ক্ষেত্রে ব্র্যাক কিছু কাজ করতেছে। আবার হিউম্যানিটেরিয়ানে প্লে ল্যাব, হিউম্যানিটেরিয়ান প্লে ল্যাব, চাইল্ড ডিফারেন্ট জিনিস এগুলা ইয়ে করছে, এগুলো জানতে পারতাম আরো। সো ওভারঅল এই কয়েকটা জিনিস আমরা একটু প্র্যাকটিক্যালি, তাইলে এগুলো এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের যে প্রবলেম সেটারে আরো ডিপ ডাউন করা, এবং সেটা একটা রোড ম্যাপের দিকে যাওয়া যাইতে পারে, এবং একটা মানে পাবলিক স্ফিয়ারে, পলিটিক্যাল স্ফিয়ারে একটা আলাপ শুরু করার মানে জায়গায় এনপিএ কিভাবে ফ্যাসিলিটেট করতে পারে, সেই জায়গায় সেই স্ট্র্যাটেজি গুলো নিয়ে আমরা কাজ করতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রিপন ভাই। আমি দেখতে পাচ্ছি যে নাহিদ ইসলাম অনেকগুলো কমেন্ট করেছেন। আমি ওনার কাছে আসলে মাইক সহই যাব। আপনি একটু রেডি হন। তার আগে আমি
একটু কমেন্ট করতে চাচ্ছিলাম আমার ব্যক্তিগত মত, যেটা স্বজন বলেছেন সেই তার সাথে আমি আসলে জার্মান সিস্টেমে কিছু মিল খুঁজে পাচ্ছিলাম। আমাদের আজকের আলোচনা আসলে খুব সবাইকে ট্রিগার করছে দেখা যাচ্ছে, আমরা একটা অর্গানিক আলোচনার মধ্যে ঢুকে গেছি। আগামী সপ্তাহে আমি চেষ্টা করবো জার্মানির যে শিক্ষা ব্যবস্থা সেটা নিয়ে একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আমার মনে হয় আপনারা অনেকে আগ্রহী হবেন, কারণ জার্মান সিস্টেমটা পুরো ভিন্ন। এটা আপনারা যেরকম জানেন যে এখানে ক্লাস 5 এখানে ইংল্যান্ডে অথবা অন্য দেশগুলোতে ফিনল্যান্ডেও তাই ক্লাস 1 থেকে 8 বা 9 পর্যন্ত একই স্টাইল ইয়েতে চলে। জার্মানিতে কিন্তু শুরুতেই একটা বিভাজন করে ফেলে, ক্লাস 4 এর পরেই এটা যার যার লাইন ডিফাইন হয়ে যায়। সেটা একটা ভিন্ন মডেল, এটা বোধহয় আপনাদের আগ্রহী করবে। আমি জাস্ট দুইটা পয়েন্ট একটু বলতে চাচ্ছি। স্বজন যেটা বলেছিল শিক্ষক নিয়োগের যে যোগ্যতা, আমি এখানে জার্মানিতে দেখেছি যে এই যে ইয়াং অথবা সবচেয়ে ট্যালেন্টেড মানুষজন শিক্ষা প্রফেশনে আসে না, তারা এটাকে যেটা করেছে যে এখানকার যে সেকেন্ডারি এডুকেশন আছে জার্মানিতে, সেটার টিচারদের সম্মান তো খুবই হাই, সোসাইটি তারা খুবই রেসপেক্টেড ফার্স্ট অফ অল, এবং তাদের স্যালারি থেকে শুরু করে এটা হচ্ছে গিয়ে এটাকে কিভাবে বলবো, বাংলাদেশের ধরেন বিসিএস অথবা গ্রেড 8 বা গ্রেড 7 লেভেলের স্যালারি এবং সম্মান তারা পায় আর কি, শুরুতেই খুব হাইলি রেসপেক্টেড। সেটা একটা বিষয়। এবং আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে রিমোট অঞ্চলগুলোতে শিক্ষা ব্যবস্থা কিভাবে হবে। আমি আজকে দেখছিলাম যে ভিয়েতনামের একই পরিস্থিতি ছিল, মানে তারা যখন স্বাধীনতা পেয়েছে তারপর থেকে তাদের এরকম কোনো একটা নন ফাংশনাল সিস্টেম। তারপরে এই গ্রামে অথবা ওই হিল ট্র্যাক্স যেসব অঞ্চল আছে সেখানে টিচাররা যেতে চায় না। তারা যেটা করছে ওই সময় তাদের যে রিসোর্স, সেটা এক্সপিরিয়েন্স আমি বলছি শুধুমাত্র, সেটা হচ্ছে যে তারা যারা পড়তে চান অথবা যারা টিচার হতে চান বা এই যে লাইনে একটা সাবজেক্টের লাইনে প্যাডাগজিক্যাল লাইনে তাদেরকে শুরু থেকে এই সাবজেক্টগুলো ফ্রি করে দিছে তারা, যে তুমি ফ্রিতে পড়তে পারবা এডুকেশন, তুমি নিজেকে মানে এই লাইনে তুমি অনার্স মাস্টার্স করতে পারবে, সেটা করে দিয়েছে। তারপরে যদি কেউ গ্রামের দিকে যায় অথবা হিল ট্র্যাক্সের মতো এলাকাগুলোতে যায়, তার জন্য এক্সট্রা 30-40% এক্সট্রা স্যালারি আসে। এইভাবে করে করে তারা কিছু মানুষকে আকৃষ্ট করতে পারছে। জাস্ট একটা এক্সপেরিয়েন্স আর কি বললাম। সেটাও তো জার্মানিতে নাই, তাদের এত ভূপ্রাকৃতিক বৈচিত্র্য নাই, কিন্তু আমাদের দেশে যেসব জায়গাগুলোতে আছে, লালমনিরহাটের একটা রিমোট গ্রামে অথবা হিল ট্র্যাক্সের একটা গ্রামে, সেটাও এখানে অ্যাপ্লাই করা যায়। জাস্ট মাই এক্সপিরিয়েন্স আর কি। তো এইটুকু বলে আমি আসলে একটু এইবার নাহিদ ইসলামের কাছে যাচ্ছি। নাহিদ, আপনি অনেকগুলো কমেন্ট করেছেন, সবগুলো কমেন্ট না পড়ে এবং কিছু কিছু ভ্যালিড কোশ্চেন তুলেছেন। আপনি যদি অডিওতে আসেন খুব ভালো হয়, এবং ক্যামেরা অন করে যদি কথা বলেন। তারপরে আমি আদিবের কাছে যাব। নাহিদ, কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, নাহিদ বলছেন যে ও গুছিয়ে কথা বলতে আগ্রহী। না, আপনি যেটা বলেন সেটাই আমরা শুনবো, বলেন। খুব ভালো হয় যদি আপনি বলেন, কারণ আচ্ছা ঠিক আছে। তবু নাহিদ আসলে প্রশ্ন তুলেছেন যে আমরা যেটা করতে চাচ্ছি, এই যে এইটার উদ্দেশ্যটা আসলে কি। তো সেটা যদি আপনারা অ্যাড্রেস করতে চান তাহলে বলবেন, এবং আমাদের সময় সীমিত। এরপর আমি আসলে তাহলে নাই ওইটা এর বাইরে আদিবা, আপনি হাত রেজ করেছেন, আপনি বলেন। আমরা কিন্তু শেষ করতে হবে, এটা মাথায় রেখে ছোট্ট করে বলেন আদিবা। আসসালামু আলাইকুম সবাইকে। আম, ছোট্ট করেই বলবো, আমার মনে হচ্ছে যে এখানে সবাই অনেক ভালো ভালো পয়েন্ট বলেছেন, এবং যেহেতু মিটিংটা আমরা রেকর্ড করে রাখতেছি, সেহেতু আমার মনে হয় যে কয়েকটা জিনিস এখানে আরেকটু বলে রাখা ভালো, যাতে এটা আমাদের মাথায় থাকে পরে। যেটা আমার কাছে মনে হয় আর কি, ইউএস থেকে যেটা দেখেছি বা বাংলাদেশে যেটা দেখেছি, সেটা হচ্ছে প্যারেন্টের ইনভলভমেন্টটা বাচ্চার এডুকেশনে বাড়ানো আর কি। এই জিনিসটার দিকে মনে হয় আমাদের একটু নজর দেওয়া উচিত। কারণ হচ্ছে এটার মধ্যে একটা ডিসপ্যারিটি দেখবেন বাংলাদেশে আমরা যেটা দেখেছি, যে বাংলাদেশে কিছু কিছু আরবান স্কুলের বাবা মারা আছে যারা খুবই ইনভেস্টেড এবং খুবই হেলিকপ্টার প্যারেন্টিং, খুবই একদম প্রেশারের মধ্যে রাখে। এবং এটার অপোজিটে গেলে আমরা যদি রুরাল এলাকাগুলোতে যাই, আমি যখন ব্র্যাকে কাজ করতাম তখন আমি এরকম কিছু জায়গায় গিয়েছি, এবং যেটা দেখেছি সেটা হচ্ছে আহ বাবা মারা না ওই মানে স্কুলে পাঠিয়ে দিয়ে স্কুলের উপর তাদের অনেক ভরসা, যে স্কুলে হচ্ছে সব শিখাই দেবে, স্কুলে সব পড়াই দেবে। এবং দ্বিতীয়ত, যে পভার্টির মধ্যে আমরা থাকি, সেই পভার্টির মধ্যে বাচ্চাদেরকে যে স্কুলে পাঠায় পড়াশোনা করাইতে হবে, এটার যে ইনসেনটিভটা, ওইটাও বাবা মার মধ্যে অতটা নাই আমাদের রুরাল এরিয়াগুলোতে, যেটার কারণে ওই যে ঝরে পড়া বাচ্চারা
স্কুলে ভর্তি হয় কিন্তু যায় না, এনরোলমেন্ট রেট অনেক হাই কিন্তু আমরা বাচ্চারা ফেরত যাচ্ছেন আর কি। তো এই বাবা মাদেরকে কিভাবে কনভারসেশনের মধ্যে নিয়ে আসা যায় সেটা আমার মনে হয় একটু ইনক্লুড করা ভালো। আমি হয়তো আমার ইউএস নিয়ে আমি যেদিন কথা বলবো দিন আর একটু বেশি বলবো। সেকেন্ডলি আর একটা জিনিস আমার কাছে যেটা মনে হয় যে খুব ইম্পর্টেন্ট এটা নোট করা, সেটা হচ্ছে আমাদের দেশের যে এই যে সার্ভিস, পাবলিক সার্ভিস গুলো যারা দেয়, শিক্ষক বলেন, ডাক্তার বলেন, এরা কেউ নিজেদের আইডিওলজির বাইরে যেতে পারে না। এটা হচ্ছে একটা মেইন সমস্যা। আম, শিক্ষককে আপনি যতই বলেন যে সেক্স এডুকেশন দাও ক্লাসে, কনসেন্ট শিখাও, সে যদি নিজে বিশ্বাস না করে যে এটা একটা জিনিস শিখানোর মতো, এবং বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, এখানে এসব বলা যাবে না, এই জিনিসগুলো যদি তারা মানে মাথা থেকে না নামাতে পারে, তাহলে কিন্তু তারা সেটা বাচ্চাকে শিখাইতে পারবে না। এটার জন্য কি করতে হবে? এটার জন্য শিক্ষকদেরকে এরকম ইনসেন্টিভ দিতে হবে এবং ওনাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে যে আমি যদি আমার আইডিওলজির বাইরে যেয়ে একদম স্ট্যান্ডার্ডাইজ পড়াশোনাটা বাচ্চাকে দিতে না পারি, তাহলে আমার শিক্ষক হওয়ার যোগ্যতা থাকা আসলে উচিত না। এটা শিক্ষা খাতের ক্ষেত্রেও সত্য, স্বাস্থ্য খাতের ক্ষেত্রেও সত্য। এবং তৃতীয়ত আরেকটা জিনিস বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যে এই যে কাজটা করছি, আহ, এটার ফাইনাল লক্ষ্য কি, উদ্দেশ্য কি, আমরা হয়তো সামনে গেলে আরো বুঝবো। কিন্তু আমার মনে হয় আমাদের মেথোডোলজিক্যালি আমরা যারা যারা বিভিন্ন দেশ নিয়ে কাজ করছি একটা ফ্রেমওয়ার্কের ভেতরে থাকতে পারলে খুব ভালো হয়। মাহতাব স্যার অনেক সুন্দর করে বিভিন্ন পয়েন্ট নিয়ে কথা বলেছেন, যে বিভিন্ন সেক্টর নিয়ে কথা বলেছেন। তো আমরা যদি কয়েকটা জিনিস এরকম ধরে রেখে, ক্যাটাগরি ধরে রেখে সেগুলোর মধ্যে কম্প্যারিজন করতে পারি বিটুইন বিভিন্ন কান্ট্রিজ, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এটা একটা মানে স্ট্যান্ডার্ডাইজ একটা ডকুমেন্ট আমরা তৈরি করতে পারবো, যেটাকে যে কোনো জায়গায় আমরা ডিফেন্ড করতে পারবো বলে যে না, আমরা একটা মেথড ফলো করেছি এবং এভাবে এই জিনিসগুলো, এই ডেটাগুলো আমরা কালেক্ট করেছি। So, এতটুকু বলে আমি শেষ করছি, আশা করছি সামনে আরো এটা নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ ফর দিস স্ট্রাকচার্ড কমেন্ট, দিবা। অনেক ধন্যবাদ। আমি আর বেশি, আমাদের সুযোগ নেই খুব বেশি কথা বলার। আমি শুধুমাত্র সর্বশেষ হাত দেখতে পাচ্ছি, শান্ত ভাই হাত তুলেছেন। আপনি যদি বলেন আমরা, এবং আমাদের হাতে সময় আছে হয়তো বা 5 মিনিট। হ্যাঁ, আচ্ছা, তা আসলে আমি ওই কারণে হাতটা তুললাম যে আমাদের তো আসলে এটা শেষ করতে হবে। তো আমরা জাস্ট একটু যদি প্ল্যানটা করি, হ্যাঁ। আহ, এই মাহাতাব ভাইয়ের এই প্রেজেন্টেশন, মানে এটা তো আসলে আমরা ইনহাউস করলাম একটা, অন্য যারাও প্রেজেন্টেশন করবে তাদের জন্য একটা মানে প্র্যাকটিসের জায়গা বা ওইটা একটা গাইডলাইনের মতো থাকলো। তো এখন এটা যখন আমরা পাবলিকলি করব, সেটা মানে অনলাইনে যেহেতু করতে হবে, বা সেটা আমরা ইভেন এনপিএ পেজ থেকে করতে পারি, বা অন্যান্য আরো কিছু পেজ, গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক বা জনভাষ্য, এরকম একসাথে অনেকগুলো পেজ থেকেও করা কথা ভাবতে পারি। তো সেইটা আসলে মাহতাব ভাইয়ের প্রেজেন্টেশন থেকে যেটা বোঝা গেল যে এটা প্রায় মানে 15 মিনিটে আসলে শেষ করা যাবে না আর কি, হ্যাঁ। তো সেটা যদি 20-25 মিনিটও লাগে, আসলে একদিনে আহ, দুইটার বেশি করা সম্ভব না আর কি। তাহলে মানে সেক্ষেত্রে একটা করাই ভালো, কারণ তাহলে আপনি ইন্টেন্সিভ আলোচনা করতে পারবেন হ্যাঁ, এক্স্যাক্টলি ম্যাক্সিমাম। আচ্ছা, না ওটা আবার মানে মানে 7 দিনে 7টা দেশ, বেশি এটা হয়ে যায়। আসলে মানে এই এটা আবার মানে অনেক দিন হলে মানে পরের দিকে আসলে এটার অডিয়েন্স পাওয়া যাবে না বা একই রকম। তো এটা যদি আমরা দুইটা দুইটা করে 3 দিনে মোটামুটি 6টা দেশ করতে পারি আর কি, হ্যাঁ। এটা 1 নাম্বার দিক। আর 2 নাম্বার আমার মনে হয়েছে মাহতাব ভাইয়ের স্টার্টিং যে পয়েন্টটা আর কি, হ্যাঁ, সেইটা যদি মানে একটা আলাদা আমরা একটা প্রেজেন্টেশন আকারে রাখি আর কি, হ্যাঁ, সেটা ইভেন বাংলাদেশ থেকেও আরেকজন প্রেজেন্ট করতে পারেন। সেটা ইভেন যে সংসদ, সেটা মাহতাব ভাই হেল্প করলেন প্রেজেন্টেশন স্লাইডটা তৈরি করতে। দুইজন মিলে যদি এটা করেন, তাহলে 6টা দেশ প্লাস মানে এই যে কম্পারিজন এবং বাংলাদেশের এইভাবে কিন্তু মানে 7টা প্রেজেন্টেশন আমরা প্ল্যান করতে পারি। এবং সেটা আসলে করতে চাইলে আমরা মানে কবে নাগাদ এটা করতে পারি সেটাও কি, মানে এখন আসলে শেষ 11 মিনিটে মানে মাথা পায়েরটা তো রেডি, সেটা আমরা কবে করতে পারি, এবং ওনার সাথে প্রথম ওয়েবিনারে মানে আরেকজন কে করতে পারেন, মানে এইভাবেও আমরা একটা প্ল্যান করতে পারি। মানে ইভেন জার্মানি প্লাস ইউএসএ, এটাও হইতে পারে, খারাপ না আর কি কম্বিনেশন আর কি, হ্যাঁ। জার্মানি বলতেছি, ইউকে এর সাথে ইউএসএ, মানে দুইটাই কম্পেয়ার করে। হ্যাঁ, অথবা মানে একটা ইউকে এর সাথে আবার একটা নর্ডিক টাইপের, নরওয়ে বা না, নেদারল্যান্ডস, তাহলে দুইটারও একটা কন্ট্রাস্টটা পাওয়া যাবে যে ইউকে এর সাথে মানে
বা ইউএস এর সাথে জার্মানি এইভাবেও একটা কিন্তু কম্পারিজন বা ইয়া হতে পারে আর কি। মানে যেখানে দর্শনটা একটু ভিন্ন ভিন্ন আছে সেটাতে আরো বেশি কম্পারিজন করা যাবে। হ্যাঁ, তো একটু মানে কে কবের মধ্যে আসলে মানে যে স্বজন আছেন এখানে, আদিবা জার্মানির হলো, তুমি আছো, তন্ময়, আমি নেদারল্যান্ডসের, মানে আমরা আমি আসলে আমি আমি একটা প্রস্তাব দিব। হ্যাঁ কে কবে প্রস্তুত করতে পারবো, মানে মাহতাব ভাই তো খুবই অ্যাক্টিভ মানুষ মানে কে কবে প্রস্তুতি করতে পারবে? স্বজন, তারপরে আদিবা, আপনারা বলেন, তারপরে এখানে জাতি তো আছেন, কে আছেন এখনো? আমার একটা ইয়ে আছে, সেটা হচ্ছে আপনার সাধু ভাই, আপনার এই প্রশ্নটা খুবই ভালো যে আমরা যদি একটা আলাদা সেশন করতে পারি, যে আমাদের এই যে যে জন্য যেটা বলছিলাম যে আমাদের ট্রিগার প্রেজেন্টেশনের, কারণ উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কাইন্ড সিচুয়েশন, রাইট? তো ওই সম্পদ ভাইয়ের সাথে ওনার সাথে যদি আমরা একসাথে যদি একটা সেশন যদি করতে পারি, আমি ঢাকা যাচ্ছি নেক্সট উইকে, সামনে শনিবার একটা কনফারেন্সে যাচ্ছি, 22 তারিখ পর্যন্ত ঢাকায় থাকবো, ইস্টার ব্রেকটা অ্যাকচুয়ালি পুরোপুরি। তো আমরা একটা প্রোগ্রাম হয়তো যদি আমরা প্রথম প্রোগ্রামটা যদি আমরা করতে পারি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা কেমন, সেটা পর যদি আমরা এটা করতে পারি, তাহলে মনে হয় তারপর সেখানে আমরা বললাম যে পরবর্তী সেশন থেকে আমরা এরকম পৃথিবীর বড় মানে যারা এরকম ইনভেস্ট করেছে সেটার উপর আমরা করব। সেটাই আমি জাস্ট শর্ট করে, যেহেতু ফ্লোর জোর করে নিয়েছি তন্ময়দা, আমি জোর করে দুটো পয়েন্ট বলি। এক নম্বর হচ্ছে আমার যেই রিপন ভাই যে খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বলেছেন যে আমাদের আরবান প্রবলেম, এটা এত গুরুত্বপূর্ণ। আমার একটা গবেষণা আছে, সেটার মধ্যে আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে এই ঝরে পড়া হারের সাথে ক্রাইম রেটের একটা স্ট্রং রিলেশনশিপ আছে। যেসব এলাকায় ঝরে পড়া হার বেশি সেখানে ক্রাইম রেট বাংলাদেশে অনেক বেশি। আর আরেকটা যেটা হচ্ছে যে গতকালকে আমি দেখছিলাম হচ্ছে আপনার ওই স্টুডেন্ট টিচার রাশির উপরে, বাংলাদেশি স্টুডেন্ট টিচার রাশি অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট স্ট্যাটস ইটস ভেরি গুড, লাইক অ্যারাউন্ড 30-35 এরকম। কিন্তু এটা আসলে সত্যি না, যেটা ওই নাইট ভাই কমেন্টে যেটা বলছিলেন, টিচারদের কোনো শিয়া নাই। আর লাস্ট পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে যে এই আমাদের ম্যাক্সিমাম এডুকেশন সেক্টরে ঢাকায় আমাদের ম্যাক্সিমাম যে ইংলিশ মিডিয়ামগুলি আমরা যেগুলি দেখতে পাচ্ছি, এগুলি শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রাম এবং সিলেটের হাতে কোনো কয়েকটা আছে, দেশে আর কোনো কোথাও কিন্তু ইংলিশ মিডিয়াম নাই। তো আমাদের শিক্ষা ব্যবস্থা 3 টায়ার সিস্টেম আমরা তৈরি করছি। মাদ্রাসা, মাদ্রাসার মধ্যে 2টা ভাগ, ইংলিশ মিডিয়াম এবং তারপরে হচ্ছে বাংলা মিডিয়াম। এবং ইংলিশ মানে এক একটা জায়গায় এক এক দিকে যাচ্ছে এবং এক একটা কোয়ালিটি এক এক দিকে যাচ্ছে, সুতরাং এখানে একটা সেন্ট্রালাইজ একটা কিছু দরকার। সো আমার সাজেশন হচ্ছে যে আমরা হয়তো একটা ইয়া দিয়ে শুরু করতে পারি, একটা ট্রিগার একটা সেশন দিয়ে শুরু করতে পারি, ফলোড বাই তারপরে হয়তো প্রতি সপ্তাহে আমরা যদি এক একটা দেশের উপরে করি হয়তো, বা 2টা দেশ করে যদি করি, তাহলে হয়তো খারাপ হবে না। ওকে, আরেকটা প্রস্তাব আমি দেই, সেটা হচ্ছে যে আমরা তো এই এতক্ষণ পর্যন্ত এই কার্যকলাপগুলো এনপিএ প্রবাসী গ্রুপের আন্ডারে চালিয়েছি। এটাকে আমরা এনপিএ শিক্ষা সেল যেটা আছে আমাদের কামরুস আমার সংসদের নেতৃত্বে, ওইখানে যদি আমরা এই ডিসিশনগুলো নিয়ে যাই তাহলে আরো বেশি বোধহয় স্ট্রাকচার্ড হবে আমাদের ইয়েগুলো। সেটা আমি প্রস্তাব দিয়ে রাখলাম। এই আর তন্ময়দা, ওই আমি ভুলে যাওয়ার আগে আমি একটা জিনিস দিতে চাই, সরি টু ইন্টারাপ্ট। সেটা হচ্ছে লেটস মানে হ্যাভ এ সিরিয়াস প্ল্যান। আমি মনে করি যে এই কাজটা খুব ভালো আগাচ্ছে আমাদের অন্যান্য মানে সব কাজের মধ্যে আমাদের শিক্ষার নিয়ে আমাদের এটা একটা প্রোগ্রেস হয়েছে। আমরা আগামী বাজেটে আমাদের ধরতে হবে জিনিসটা, এটা একটা প্রেশার ক্রিয়েট করার আমরা সুযোগ নেই। নেক্সট বাজেট তো বেশি দেরি নাই, আর 2 মাসের ব্যাপার মাঝখানে, জি জি এপ্রিল মে রাইট। জুন। সো আমরা এই জুনে একটা টার্গেট নিয়ে এর মধ্যে কয়টা কাজ করব, তাহলে এই 3-4টা কাজ করতে হবে মনে হয়। এই যে এইটা একটা অ্যানালাইসিস, অন্যান্য দেশের গুলো আমরা ওয়েবিনারের মাধ্যমে শুনলাম, এগুলো একটা অ্যানালাইসিস করা, বাংলাদেশের প্রেজেন্ট সিচুয়েশনটা একটু ইয়ে করি, সেকেন্ডারিও করা যায়। মাহতাব ভাই যদি একটু লিড দেন, একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপে, যে আদি বাপা বললেন, ফ্রেমওয়ার্কের মধ্যে একটা আলাপ তৈরি করে কি করিলে কি হইবে, আমরা কি পাবো, একটা সেইটার একটা ইয়ে দিয়ে আমরা একটা প্রেশার মানে ক্রিয়েট করতে পারি কিনা, এবং একটা শিক্ষা কনভেনশন আলটিমেটলি বাজেটের আগে দিয়ে একটা বড় করে শিক্ষা কনভেনশন করা, সকল স্টেক হোল্ডারদের এক টেবিলে নিয়ে আসা, এবং সেইখান থেকে খুব সলিড পলিসি ব্রিফ আকারে, পলিসি রেকমেন্ডেশন আকারে যাওয়া। এইটা একটা কাজ আমরা মনে হয় করতে পারি। এটাতে তাহলে আমাদের একটা ভালো মানে কন্ট্রিবিউশনও হবে, এট দ্য সেম টাইম এটা আমরা পলিটিক্যাল গেইনও পাবো। থ্যাংক ইউ। ভালো মনে হয় আমরা মিটিংটা শেষের দিকে যাই। ওই সেলটাতে আমরা সবাইকে মানে ইনভাইট করি বাইরে নিয়ে গিয়ে। আর আর হলো যে মানে নেক্সট প্ল্যান প্রোগ্রামগুলো আসলে মানে গ্রুপেই আলাপগুলো
চালাই আর কি। তন্ময় শোনা যায় না, আপনার আপনার কথা শুনতে পাচ্ছি না। না, শোনা এখনো যায় শুনতে না। পাচ্ছি না। এখনো শোনা যাচ্ছে না। আমার মনে হয় আমরা একদম শেষের দিকে আসছি তন্ময়দা। সো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তন্ময়দা, অন বিহাফ অফ তন্ময়দা, লেট মি টেল ইউ দ্য থ্যাঙ্কস যে আমার মনে হয়েছে যে আমরা যেই বিষয় নিয়ে কথা বলছি এটা, যেটা বক্তব্যে মানে আমার প্রেজেন্টেশন শুরুতে আমি যেটা বলেছিলাম যে এটা এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটার সাথে শুধু আপনার বা আমাদের ভবিষ্যৎ মানে জড়িত নয়, এটার সাথে পুরো দেশের ভবিষ্যৎ জড়িত। পুরো দেশ মানে 20 কোটি মানুষের ভবিষ্যৎ জড়িত। সুতরাং বাংলাদেশে 20 কোটি মানুষের ভবিষ্যতের যদি আমরা উন্নয়ন চাই, আমাদের এই শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন দরকার। এবং আমরা যেটা বলছি যে আমাদের $1 ট্রিলিয়ন ইকোনমিতে আমরা যেতে চাই 2041 সালের মধ্যে। আমরা শিক্ষা খাতের এখন যে ভঙ্গুর অবস্থা সেটা দিয়ে আমাদের এগুলো আমরা ওই $1 ট্রিলিয়ন ইকোনমি আমরা যেতে পারবো না। তো এবং আমাদেরকে এই লো স্কিল লেবার, লো কস্ট লেবার এই জায়গা থেকে বের আসতে আমাদের স্কিল লেবারের দিকে যেতে হবে। সামগ্রিক যে বৈশ্বিক বাস্তবতা, এআই এর যেই ডমিনেন্স আমরা যেটা দেখতে পাচ্ছি, সবকিছু বিবেচনা করলে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন মানে এখন থেকেই দরকার। সুতরাং রিপন ভাই যে দারুণ যে পয়েন্টটা বললেন যে আমরা যেন এই আলোচনাটা আমরা যেন নিয়ে আসতে পারি। লেটস হ্যাভ রাউন্ড টেবল, ঢাকা থেকে যদি আমরা একটা রাউন্ড টেবল যদি অর্গানাইজ করতে পারি, আমরা আমাদের ট্রিগার প্রেজেন্টেশন সেখানে নিয়ে আসতে পারি। আমরা একটা রাউন্ড টেবল করে আমরা আমাদের যেই জিনিসগুলি তৈরি করা আছে, যেগুলি আছে, সেখান থেকে আমরা বলি যে দেখো আমাদের এগোতে হবে, এখানে পরিবর্তন আনতে হবে। আর তার পাশাপাশি যেই 8টি দেশের 7টা বা 8টা দেশের ইয়াটা হয়েছে, এটা যদি আমরা এর মধ্যেই যদি করে ফেলতে পারি, মানে অ্যাটলিস্ট যেই পলিসি ডকুমেন্টটা যেটা আছে বা সেটা, তখন ওই রাউন্ড টেবিলের মধ্যেই যদি আমরা এইটাও যদি সার্কুলেট করে দিতে পারি, সেটাও খুব ভালো হবে। যদি 1 পেজ বা 2 পেজ করে প্রত্যেকটা দেশের উপর, 8টা দেশের উপর 16 পেজ, শেষে একটা কম্বাইন্ড যে বাংলাদেশের জন্য কোনটা করা যেতে পারে, স্বল্প মেয়াদে কোনটা করা যাবে, মধ্য মেয়াদে কোনটা যাবে, দীর্ঘ মেয়াদে কোনটা করা যাবে, এরকম কিছু যদি আমরা সেখানে তুলে ধরতে পারি, সেটা খুবই ফলপ্রসূ হবে বলে মনে করি। আমার মনে হয় আমাদের সময় শেষের দিকে, আমাদের আরেকটা মিটিং আছে 9টার সময়। বাট আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর তন্ময়দা, থ্যাংক ইউ সো মাচ। শান্ত ভাই, অসংখ্য ধন্যবাদ। এই উদ্যোগটা আপনারা না থাকলে হতো না। সুতরাং আমার মনে হয় দিস ইজ সামথিং মিনিংফুল দ্যাট উই ডিড টুডে। এবং আপনাদের সবার কমেন্টকে অনেক অনেক ধন্যবাদ। আর কোনো ফিডব্যাক থাকলে থ্যাংক ইউ প্লিজ জানাবেন, থ্যাংক ইউ প্লিজ জানাবেন। জি, থ্যাংক ইউ সো মাচ। স্বজন ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে, বাই। শান্ত ভাই, দেখা হবে। জি, রিবন ভাই, সালাম আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাই আদিবা। বাই স্যার।